সাকিব আল হাসানকে নাম দেওয়া। মিথ্যা আছো মিথ্যা। হ্যাঁ বলো বলো শুনতেছি। ওই থাম। ভাই আপনি তো হারাই গেছিলেন। আরে মানে আধুনিক মাঝে মাঝে একটু অটোমেটিক হারায় যায়। ওকে খেয়াল করেন, এই চুপ হয়েছে, ডিস্টার্ব করিস না যে। এবার আসে, তাহলে আমরা যদি বলি ডাবল, এই ডাবল এর কম্পারিজন আমরা কি বলবো তাহলে? ডাবলার না, এই ডাবলার মানে ওইটা না। ডাবল মানে কি? ডাবল মানে আপনি যদি বলেন দুই, আর ডাবলার মানে হচ্ছে আমরা ডাবলের নাউন ফর্মটা হচ্ছে ডাবলার। তাহলে বেডে আপনি যখন একসাথে দুজন থাকবেন, আমি আবার বলতেছি, আপনি যখন একসাথে দুজন থাকবেন, এই দুজনকে যখন একসাথে থাকবেন আপনি এই দুজনকে মানে এই সিটটা যখন আপনি এবার শেয়ার করে থাকবেন তখন আপনাকে বলা হবে ডাবলার, রাইট? তো এটা কখনো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, রাইট? এই জন্য এগুলো তুলনা হয় না। এবার তুলনাবাচক সেন্টেন্সও কতগুলো ব্যবহার হয় না, রাইট? সেগুলো কি কি আছে সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি, এরপরে বাকিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো তুমি মুখস্থ করবা। যারা দুর্বল তারা কয়েকটা মুখস্থ করবা, ভালোগুলো আমি স্লাইড দেখাচ্ছি, স্লাইডে সব মুখস্থ করবা, রাইট? এবার আসেন অপু এস এফ, ওতে কি? ওতে হচ্ছে অমনিপটেন্ট, সর্বশক্তিমান, অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। পিতে হচ্ছে পারফেক্ট, ইউতে হচ্ছে ইউনিভার্সাল, এসতে হচ্ছে সুপ্রিম, এফতে হচ্ছে ফলস। কম মিথ্যা বেশি মিথ্যা হয় না, তার মানে এগুলো জীবনে কম্পারিজনের ব্যাপার হয় না, এটা মনে রাখবা। এগুলো কি ব্যবহার হয় না? এগুলো জীবনে কম্পারিজনের ব্যবহার হয় না, এই কথাটা মনে রাখবা যে এগুলো জীবনে আমরা কোনো কম্পারিজনে ব্যবহার করতে পারি না, এইগুলো কোনো কম্পারিজনে কোনো ব্যবহার করতে আমরা পারি না, এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা এরপর লক্ষ্য রাখো, তাহলে এগুলো আমরা কখনো কোনো কম্পারিজনে ব্যবহার করতে পারি না, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান, সর্বশক্তিমান মানে সর্বশক্তিমান, রাইট? তার মানে সর্বশক্তিমান, কম সর্বশক্তিমান, বয়সে সর্বশক্তিমান না। অমনিপটেন্ট মানে হচ্ছে একবার মহান সুবহানাল্লাহ তাআলা, উনি হচ্ছে সর্বশক্তিমান, ওনার ক্ষেত্রে কম বা বেশি বলা যায় না। পারফেক্ট মানে পারফেক্টলি, পারফেক্ট মানে কি? পারফেক্ট, তাহলে কম পারফেক্ট বেশি পারফেক্ট আপনি বলতে পারবেন না। ওকে, তাহলে এই কথাগুলো আপনি মনে রাখবেন, ওপো এসএফ, এই যে অমনিপটেন্ট, পারফেক্ট, ইউনিভার্সাল, সুপ্রিম এবং ফলস, এগুলো কখনো কোনো কম্পারিজন ব্যবহার হয় না। মোর পারফেক্ট, লেস পারফেক্ট আপনি এরকম বলতে পারবেন না, তাহলে মোর পারফেক্ট, লেস পারফেক্ট আপনি এরকম বলতে পারবেন না, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন, তাহলে এগুলো আপনি বলতে পারবেন না। এরপর দেখেন স্লাইডে কত বলেছে, একটু আবার বলেন, আমি নেট তো লিখেছিল, বুঝি না। একটু আবার বলেন, নেটটা একটু সমস্যা হয়েছিল বাজিয়ে। এবার আসেন স্লাইড দেখেন, এই যে দেখেন এগুলো আমরা পড়ে ফেলেছি, এগুলো এই যে দেখেন, তাহলে এই যে কালার, টাইম এবং শেপ, এগুলো কম্পারিজন হয় না, এগুলো পড়ে ফেলেছি। এই যে দেখেন এগুলোর কম্পারিজন হয় না, এই যে অ্যাবসোলিউট, অলমাইটি, অমনিপটেন্ট, চিফ, কমপ্লিট, ইন্টার, এক্সিলেন্ট। ওকে, এরপরে হচ্ছে এক্সট্রিম, এরপর ফুল, এরপর আইডিয়া, পারফেক্ট, তারপর আর্থেন, গোল্ডেন, ফলস, ইটারনাল, ইনফিনিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডেড, এমটি, হিউজ। এগুলো হচ্ছে নিজেরাই হচ্ছে সুপারলেটিভে অর্থ প্রদান করে, যেহেতু এরাই সুপারলেটিভে অর্থ প্রদান করে, দ্যাটস ওয়াই আমরা এগুলোর পূর্বে আর কোনো মানে মোর বা মোস্ট বা ভেরি উত্তর করি না। আমরা যদি বলি হি ইজ দ্য মোর পারফেক্ট ম্যান, হবে না, তাই হি ইজ দ্য পারফেক্ট ম্যান। তাই এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো কম্পারিজনই হয় না কখনো, রাইট? এগুলো কখনো কম্পারিজনই হয় না। ওকে, আমরা এই চার্ট দেখতে দেখতে রেখেছিলাম, এই চার্টটা এখন দেখবো খুব ভালোভাবে। ওকে, এবার আসেন, তাহলে ইকুয়াল কম্পারিজন মানে আমরা কি বলেছিলাম? ইকুয়াল কম্পারিজন মানে আমরা বলেছিলাম যে as dot dot as বা so dot dot as, তাই তো? আমরা ইকুয়াল কম্পারিজন মানে বলেছিলাম as dot as বা so dot dot as। তো এবার আপনি যদি খেয়াল করেন as dot dot as বা so dot dot as আমরা কোনটা ক্ষেত্রে ব্যবহার করি? ভাই আমরা পজিটিভ কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহার করি। কেন? কারণ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা ব্যবহার হয়। এবার আপনি যদি খেয়াল করেন এই যে এখানে আমি কি বলেছি, as dot as এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ, আর সোটা কি? সোটা হচ্ছে আমরা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব, রাইট? তাহলে এবার আমি যদি বলি
তাহলে আমি যদি বলি my friend is as intelligent as she, বললাম my friend is as intelligent as she, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ। তার মানে এখানে কি ব্যবহার করেছেন আপনি as ডট as, এবং এখানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপ। এবার আসেন আমি যদি বলতাম my friend is not as intelligent as she, আপনি বলতে পারতেন, কারণ এই সেন্টেন্সটা কি নেগেটিভ। আমরা জানি as ডট as বা so ডট as ডট as এর ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় সেন্টেন্সে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি আবার বলতেছি, এটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয় সেন্টেন্সে আপনি ব্যবহার করতে পারেন। এবার আপনি যদি খেয়াল করেন, আরেকটা জিনিস খেয়াল করেন, তাহলে দেখেন আপনি যখন so ডট as টা ব্যবহার করবেন, এটা শুধুমাত্র নেগেটিভ, শুধুমাত্র কি নেগেটিভ। ওকে, তাহলে আপনি কি বলবেন, my friend is not so intelligent as she, আপনি বলতে পারবেন। কিন্তু এখানে যদি নট না দেন, তাহলে এটা জীবনও আপনি আর এই সেন্টেন্সে ব্যবহার করতে পারবেন না, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনি কখনো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনি কখনো so ডট as আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে। দ্যাটস ওয়াই এখানে 100% কি বলবেন, নট। তাহলে my friend is not ওকে so intelligent as she। এরপরে আরেকটা প্রশ্ন এখানে চলে আসে যে ভাইয়া as ডট as এর পরে আমরা কি প্রোনাউনটা গ্রহণ করব। এটা আমরা প্রোনাউনের মধ্যেই পড়েছি, যে as ডট as বা so ডট as এর পরে আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করি, এটা আমরা আগে পড়ে এসেছি, রাইট? এটা আমরা আগে প্রোনাউনের মধ্যে পড়ে এসেছি। তো এই জায়গাটাতে আমাদের শেখার ছিল যে ইকুয়াল কম্পারিজন আমরা কেন বলতেছি, যে দুটাই সমান বা দুটাই সমান না। তারপরে এখানে অ্যাডজেক্টিভে কোনো হেরফের হয় না, দ্যাটস ওয়াই এখানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপগুলো বসে। তাহলে আরেকটা কথা কি বলেছি, as ডট as বা so ডট as, যেহেতু as ডট as বা so ডট as এর কথা আপনি বলতেছেন, তাহলে as ডট as এর এখানে কি বসে, অ্যাডজেক্টিভের সাধারণ রূপটা আমরা ব্যবহার করি। এটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয় সেন্টেন্সে ব্যবহার হতে পারে, আর so ডট as শুধুমাত্র আপনার নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি। এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন। এবার আসেন, এরপরে আমরা কি বলেছি যে ভাইয়া কম্পারেটিভ যে সেন্টেন্স গুলো আছে, রাইট? এরপর আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে কম্পারেটিভ। তাহলে এই কম্পারেটিভের ক্ষেত্রে, এই কম্পারেটিভের মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, as ডট as বা so ডট as সবসময় মতো মিনিং দেয়। মতো, সে আমার মতো লম্বা, সে আমার মতো লম্বা না। তবে as বা as অথবা so বা as, তাহলে as ডট as বা so ডট as এর ক্ষেত্রে তাহলে মিনিংটা কিসের দিবে, মতো। মিনিংটা কিসের দিবে, মতর দিবে, এটা মনে রাখবেন। এরপরে আসেন, এরপরেরটা হচ্ছে আমরা কম্পারেটিভ দেখতেছিলাম। তো কম্পারেটিভ আমরা কি দেখেছি, যে দুজনের মধ্যে তুলনা হলে দেন বসে, দ্যাটস ওয়াই একটা কম বা একটা বেশি বোঝায়। যেহেতু একটা কম বা একটা বেশি বোঝায়, আমি আবার বলতেছি, যেহেতু একটি কম বা একটা বেশি বোঝায়, দ্যাটস ওয়াই আমরা দেনটা ব্যবহার করি এবং অ্যাডজেক্টিভ তুলনামূলক ফর্মটা ব্যবহার করি। যেমন আমরা কি বলি, হি ইজ taller than I, রাইট? তাহলে হি ইজ taller than I, সে আমার চেয়ে লম্বা। তার মানে এখানে অ্যাডজেক্টিভের তুলনা হয়েছে, এইজন্য যেহেতু এটা দুজনের মধ্যে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কম্পারেটিভ, এইজন্য কম্পারেটিভ ফর্ম আমরা ব্যবহার করেছি। আমরা জানি যেগুলো এক সিলেবল সেগুলো পরে ইয়ার যুক্ত করতে হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে ইয়ার যুক্ত করেছি, টলার। ওকে, এবার তুমি যদি খেয়াল করো, তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা যদি সবসময় দেন ব্যবহার করি, সেটা ব্যাপারটা এমন না। আমরা সবসময় কিন্তু দেন ব্যবহার করি না। আপনি যদি খেয়াল করেন, তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু দেন ব্যবহার করি না। তাহলে কতগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা দেনটা ব্যবহার করি না, কোন কোনগুলো আছে, তাহলে সেগুলো আমাকে পড়তে হবে আগে, খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি দেখেন সিনিয়র, ওকে, আপনি বলেন সিনিয়র, এরপর আপনি যদি বলেন জুনিয়র, ঠিক আছে, এরপর আপনি বলেন আল্টেরিয়র, ঠিক আছে। এই যে লাস্টে যেগুলো ওআর আছে, রাইট, লাস্টে যেগুলো কি আছে, ওআর, এই যে ওআর যুক্ত আমার যে ল্যাটিন কম্পারেটিভ যেগুলো আছে, ল্যাটিন যে কম্পারেটিভ বা ল্যাটিন যে অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ যেগুলো আছে, সেগুলো চিনব কিভাবে? তাহলে ভাইয়া সবচেয়ে চেনা সহজ উপায় হলো সিনিয়র লাস্টে কি আছে, ওআর, জুনিয়র লাস্টে কি আছে, ওআর, আল্টেরিয়র পরে কি আছে, ওআর, রাইট, সুপিরিয়র পরে কি আছে, সুপিরিয়রের পরেও আছে ওআর। তো আপনি যদি এগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, আল্টেরিয়র, জুনিয়র, সুপিরিয়র, এগুলোর ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে ভাইয়া এগুলোর পরে কি আছে, ওআর। তাহলে এবার আসেন, আপনি যদি চিন্তা করেন সুপিরিয়রের বানানে কি আছে, ওআর। এই ওআর যদি থাকে লাস্টে, এই ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো, এগুলোর পরে আপনি জীবনেও দেন ব্যবহার করতে পারবেন না।
অল টাইম টু ব্যবহার হবে। কি ব্যবহার হবে ভাই? অল টাইম টু ব্যবহার হবে। যেমন আমি যদি বলি হি ইজ সিনিয়র দেন অবলিক টু, রাইট? আবার একটা অপশন দিলাম আই অবলিক মি, তাহলে আমি কোনটা বলবো? তাহলে ভাইয়া আমরা জানি সিনিয়র, তাহলে সিনিয়রের পরে কি আছে? ও আর, তাহলে ল্যাটিন অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে আমরা এটাকে বলতেছি ল্যাটিন অ্যাডজেক্টিভ। আমি আবার বলতেছি এটাকে আমি বলতেছি ল্যাটিন অ্যাডজেক্টিভ। তো ল্যাটিন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? তাহলে ভাইয়া ল্যাটিন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কি? খেয়াল করো, তাহলে এখানে দেখো টু, তাহলে যেহেতু টু ব্যবহার করবেন, টু এর পর আপনি আই বলবেন নাকি বি বলবেন? তাহলে ভাইয়া টুটা জানি আমরা প্রিপজিশন, আর প্রিপজিশনের পর অক্সিলারি প্রনাউন বসে, দ্যাটস ওয়াই বি। বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? বুঝছি ভাই, একই সাথে নাউনটাও বোঝা গেছে, ভালো হয়েছে। ক্লিয়ার নেই? জি ভাই। এবার আসো, তাহলে এবার আমরা দেখবো সুপারলেটিভ। এবার আমরা কি দেখবো? সুপারলেটিভ দেখবো, ঠিক আছে? এবার সুপারলেটিভের ক্ষেত্রে খেয়াল করো, সুপারলেটিভ কি বলতেছে? সুপারলেটিভ আমরা কি জানি বলো তো? তাহলে আমরা সুপারলেটিভের ক্ষেত্রে আমরা যদি দেখি কিচ্ছু কষ্ট করে লেখার দরকার নাই, খালি বুঝো, সব স্লাইডে লেখা আছে, সব এভরিথিং, ঠিক আছে? কিচ্ছু কষ্ট করে লেখার দরকার নেই, সব স্লাইডে লেখা আছে। সুতরাং কষ্ট করে লেখার সময় নষ্ট করার দরকার নেই, তুমি খালি বুঝো বসে দেখে। এবার আসো, এবার আমরা যদি দেখি সুপারলেটিভ, এই সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি দেখি বলতো? সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দেখি যে তোমরা যদি তিন বা তার বেশি হয় তাহলে আমরা কি বলি? সুপারলেটিভ। যেমন আমি যদি বলি হি ইজ the tallest boy in the class, he is the tallest boy in the class। খেয়াল করো, আমি যদি বলি he is the tallest boy in the class, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক আছে, he is the tallest boy in the class। তাহলে আমি যদি দেখো, তাহলে এখানে সুপারলেটিভ যে, এই সুপারলেটিভটা তুমি কিভাবে বুঝলা? he is the tallest boy in the class, সুপারলেটিভ তুমি কিভাবে বুঝলা? তাহলে ভাই দেখো ক্লাস লেখা আছে। আচ্ছা জাদু, ক্লাস মানে যে সুপারলেটিভ, এটা তোমাকে কে বললো রে? তাহলে ভাই এটাও তোমাকে বুঝতে হবে যে ক্লাস মানে সুপারলেটিভ কিনা। তাহলে ক্লাস মানে আমরা কি জানি? কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন মানে কি বলতো? কালেক্টিভ নাউন মানে হচ্ছে সমষ্টি। কালেক্টিভ নাউন মানে কি? কালেক্টিভ নাউন মানে হচ্ছে সমষ্টি। তাহলে এই যে সমষ্টি বা দল বা ঝাঁক, এগুলো আমরা বলি। তাহলে দল কতজনের হয়? তাহলে ভাইয়া দল সর্বনিম্ন হচ্ছে 3 জন। সর্বনিম্ন কয়জন? সর্বনিম্ন হচ্ছে 3 জন। তাহলে ক্লাস যদি হতে হয় তাহলে ওইখানে মেম্বার সর্বনিম্ন আছে 3 জন। খেয়াল করো, তাহলে ক্লাস যদি হতে হয় তাহলে সর্বনিম্ন মেম্বার কয়জন আছে? তাহলে ভাইয়া ক্লাস যেহেতু, তাহলে ক্লাস যেহেতু আমি আবার বলতেছি যেহেতু এটা ক্লাস, তাই এটা মেম্বার সর্বনিম্ন আছে 3 জন, রাইট? সর্বনিম্ন আছে কয়জন? 3 জন। এবার তুমি যদি খেয়াল করো তাহলে সর্বনিম্ন আছে হচ্ছে 3 জন, তাহলে যেহেতু 3 জন, তারপর 3 জনের মধ্যে সর্বনিম্ন 3 জনের মধ্যে যদি তুলনা হয় তাহলে আমরা বলবো সুপারলেটিভ। তাহলে টরটা কি? ওয়ার্ড, এক সিলেবল বিশিষ্ট, এটাকে সুপারলেটিভ করলে কি করব? ইএসটি যুক্ত করব। তাহলে এবার আসো, সুপারলেটিভের পূর্বে কি বসে? অবশ্যই ডি বসে। তাই বলবো হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, হি ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস। বোঝা গেছে? তাহলে যখনই তুমি কালেক্টিভ নাউন দেখবা, তো কালেক্টিভ নাউন দেখলে অটোমেটিক তুমি ধরে ফেলবা যে এখানে 100% সুপারলেটিভ হবে। তো যখনই কালেক্টিভ নাউন দেখবা তখনই তুমি 100% শিওর হয়ে যাবা যে এখানে 100% এটা হচ্ছে সুপারলেটিভ, রাইট? 100% এটা কি? সুপারলেটিভ। এবার আসো, এরপরে দেখো আমি বললাম জাফর is braver than Wahid, ওকে? তা সেন্টেন্সটা দেখো, জাফর is braver than Wahid, ঠিক আছে? কি লিখলাম? জাফর is braver than আপনার হচ্ছে ওয়াহিদ। তার মানে কি এখানে তুলনা কার কার মধ্যে হচ্ছে? দেখো এখানে জাফরের সাথে আপনার ওয়াহিদের কম্পারিজন হচ্ছে, রাইট? তাহলে এখানে জাফরের সাথে কার কম্পারিজন হচ্ছে? ওয়াহিদের কম্পারিজন হচ্ছে। কিসের? মানে সাহসের। তাহলে ওয়াহিদের চাইতে জাফরের সাহস বেশি। এখানে দেখো দুজনের মধ্যে, দ্যাটস ওয়াই ব্রেভ থেকে আমরা বলেছি ব্রেভার। ব্রেভ থেকে আমি কি বলেছি? ব্রেভার। আমি যদি এরকম বলতাম জাফর is more brave than prudent, খেয়াল করো
জাফর ইজ মোর ব্রেভ দ্যান প্রুডেন্ট। এবার তুমি যদি খেয়াল করো ভাই এখানে কি দেখাচ্ছে, এবার দেখো এখানে, তাহলে এখানে ব্যাপারটা কিন্তু প্রেক্ষাপট কিন্তু আলাদা, এখানে প্রেক্ষাপটটা কিন্তু আলাদা, এই প্রেক্ষাপটটা তোমাকে বুঝতে হবে। এখানে প্রেক্ষাপটটা হচ্ছে আলাদা, জাফর ইজ ব্রেভার দ্যান ওয়াহিদ। তাহলে এখানে কম্পারিজন কিসের ছিল? কম্পারিজন ছিল দুটার, একটা হচ্ছে জাফরের সাথে, একটা হচ্ছে ওয়াহিদের কম্পারিজন ছিল। হ্যাঁ, কে বেশি সাহসী দুটো মানুষের মধ্যে। এবার দেখো, এবার কম্পারিজনটা কিন্তু এই ব্রেভের সাথে প্রুডেন্টের, দুটো অ্যাডজেক্টিভের, ঠিক আছে? তাহলে ব্রেভের সাথে হচ্ছে প্রুডেন্টের। আমি আবার বলতেছি, এখানে যে কম্পারিজনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কম্পারিজনটা কিসের মধ্যে হচ্ছে? ব্রেভের সাথে হচ্ছে প্রুডেন্টের। তবে দুটো অ্যাডজেক্টিভ। দেখো যখন দুটো অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা হবে, তখন ওই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তুমি এই যে ব্রেভ থেকে যে ব্রেভার করেছো, তুমি এরকম কম্পারিজন করতে পারবে না। যত সিলেবলই হোক আর যাই হোক, 100% তোমার এখানে মোর ব্যবহার করতে হবে। তাই নরমালি ব্রেভের কম্পারিজন আমরা কি জানি ভাই? আমরা ব্রেভের কম্পারিজন জানি হচ্ছে ব্রেভার। আমি আবার বলতেছি, ব্রেভের কম্পারিজন আমরা কি জানি? তাহলে ভাইয়া আমরা জানি ব্রেভের কম্পারিজনটা হচ্ছে ব্রেভার। তার মানে যদি খেয়াল করে, জাফর ইজ ব্রেভার দ্যান ওয়াহিদ, তো ওয়াহিদের চাইতে জাফরটা হচ্ছে বেশি বুদ্ধিমান। আমি আবার বলতেছি, ওয়াহিদের চাইতে জাফরটা হচ্ছে বেশি বুদ্ধিমান। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, জাফরের চাইতে ওয়াহিদ হচ্ছে বেশি সাহসী। তাহলে এখানে জাফর আর ওয়াহিদের কম্পারিজন, এখানে বলছে ব্রেভ নাকি প্রুডেন্ট, কোনটা? দুটার মধ্যে কোনটা তার মধ্যে বেশি? তার মানে যেহেতু দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে ব্রেভারের মতো আপনি কম্পারেটিভ এখানে বলতে পারবেন না, এখানে 100% আপনাকে মোডটাকে বলতে হবে। ক্লিয়ার? স্যার পুরোটা মানে কি একটু বলুন, পুরোটা মানেটা কি? এই সাইমন, নাম না প্রশ্ন আমাকে করা যাবে না ক্লাসের মধ্যে, মেজাজ ফট করে গরম হয়ে যাবে। এগুলো ছোট ছোট ওয়ার্ড যদি না জানো, আমি কি তোমাকে ওয়ার্ড মিনিং পড়াচ্ছি এখানে? এগুলো হচ্ছে ক্লাস 6 এর পড়া। তোমাকে কি আমি মানে ডিটেকটিভ মানে তোমাকে এখানে ক্লাসে পড়াবো নাকি? আমি ডিটেকটিভ মানে গোয়েন্দা, তোমাকে এটা পড়াবো? রাইস মানে ভাত, এটা পড়াবো আমি? তোর মোবাইলে আছে, চাপ দিয়ে দেখবা এতগুলা পোলা মানে ক্লাস করতেছে, 65 জন ক্লাস করতেছে। তোমার জন্য বিরক্ত হবে না সবাই? তোমার কি আমি পার্সোনাল টিচার নাকি? এখানে এতজন 65 জন পোলা ক্লাস করতেছে, তো তোমার প্রশ্ন কি সবাই বিরক্ত হয় না? তুমি বোঝো না? কমন সেন্স নাই তোমার মধ্যে? কি সবাই বলো? তোমার যদি প্রবলেম হয়, ওটা তুমি ডিকশনারিতে দেখো কি দেওয়া আছে। তুমি বলো স্যার ডিটেকটিভ মানে কি, স্যার রাইস মানে কি, স্যার মোর মানে কি, স্যার লেস মানে কি? এগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসে নাই। আমি ক্লাস 6 এর বলা বান্ধব, আমি প্রাইভেট পড়াই না। তোমার মোবাইল আছে, দেখো এগুলো কথা কি? এতগুলো 65 জন পোলাপানের সামনে তো প্রশ্ন করে, তোমার নিজেরও লজ্জা লাগে না? মানুষের যদি নিজেও লজ্জা না দেয়, খুবই বিপদ। ব্রেভ মানে কি জানি না, তুমি নিজে দেখো। আমি তো ক্লাস 6 এর পোলাপানদের আমি ওয়ার্ড মিনিং পড়াতে আসিনি এখানে। এবার সাথে জাফর, তাহলে এটা দুটো কি? দুটো হচ্ছে ওয়াহিদ আর জাফরের মধ্যে কম্পারিজন, আর দুটো হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে কম্পারিজন। তাহলে এবার আসে, এই দুটার মধ্যে আমাকে, তাই দুটার মধ্যে আমাকে আগে পার্থক্য দেখতে হবে যে দুটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়, রাইট? এই দুটার মধ্যে আমরা হচ্ছে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়। তাহলে এই জিনিসটা আমাকে যদি মনে রাখি, তাহলে আমার এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, এটা আমরা একটু স্লাইডে দেখে আসি কয়টা জিনিস। এই দেখো, তাহলে আমরা এখানে এটা দেখলাম পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ হচ্ছে মতো অর্থ দেয়, চেয়ে বা থেকে অর্থ দিবে হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে 3 বা তার বেশি। ওকে, এই যে দেখো সিনিয়র, জুনিয়র, আল্টেরিয়র, এগুলো আমরা পড়াইছি, রাইট? এবার সুপারলেটিভ পড়াইছি, এটা যে দিয়ে বসে। ওকে, এরপর আমরা দেখেছি কম্পারেটিভের তুলনা, প্রথম দুটি অ্যাডজেক্টিভ মধ্যে তুলনা হলে প্রথমটার পূর্বে আমরা মোর ব্যবহার করব, সেটা আমরা এখানে দেখেছি। ওকে, এরপর আমরা দেখব অফ দা টু। অফ দা টু এর ব্যবহারটা খেয়াল করেন। এবার যদি খেয়াল করেন, দেখেন আমি যদি বলি অফ দা টু বয়েজ, অফ দা টু বয়েজ, রহিম ইজ দা বেটার। মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবার অফ দা টু বয়েজ, আপনি যদি খেয়াল করেন, তাহলে আমি কি বলতেছি? অফ দা টু বয়েজ। তো অফ দা টু বয়েজ, এই টু এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। অফ দা টু,
of the pair মানে কি জোড়া, of the couple, right? So of the two of the pair of the couple, আমি আর বলতেছি of the two of the pair of the couple, okay, of the spouses, ঠিক আছে, of the spouses, এইগুলো যদি আসে তাহলে এইগুলো যেগুলো আছে, যেগুলো দুই বাচক যেগুলো শব্দ আছে, of the two of the pair of the couple of the spouses, এগুলো যদি থাকে আমি আবার বলতেছি of the pair of the two of the couple of the spouses, তো এগুলো যদি থাকে of the পরে যদি দুই বাচক শব্দ থাকে, আমি আবার বলতেছি of the পরে যদি দুই বাচক শব্দ থাকে, রাইট? তো of the পরে যদি দুই বাচক শব্দ থাকে তাহলে আমরা সেখানে কম্পারেটিভ বলবো না, আমরা শুধু কম্পারেটিভ বলবো না, আমরা বলবো the প্লাস কম্পারেটিভ। রহিম ইজ দ্য বেটার না, রহিম ইজ বেটার না, রহিম ইজ দ্য বেটার, রহিম ইজ দ্য বেটার, রাইট? আমি বলতেছি of the পরে যে কোনো যদি দুই বাচক শব্দ থাকে, of the two of the pair of the couple of the spouses, তাহলে এই যে দুই বাচক শব্দ, এই দুই বাচক শব্দ থাকলে, of the পরে দুই বাচক শব্দ থাকলে আমরা সব সময় সেটা শুধু কম্পারেটিভ বলবো না, আমরা দি প্লাস কম্পারেটিভ বলবো, রাইট? তো এটা আসলে সেন্টেন্সটাকে কিন্তু ঘুরেও লেখা যায়, আমরা এভাবে লিখতে পারি রহিম ইজ দ্য better of the two boys. The Rohim is the better of the two boys. আমি বলতেছি Rohim is the better of the two boys. আমি বলতেছি Rohim is the better of the two boys. তো এবার আসো, এবার যদি খেয়াল করে দেখো এই of the two কোথায় বসছে, পরে, একই কথা। তুমি যদি of the two of the pair of the couple পেয়ে যাও, of the two of the pair অথবা of the couple পেয়ে যাও, তাহলে শুধু কম্পারেটিভ ব্যবহার করবে না, তাই দি প্লাস কম্পারেটিভটা তুমি ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে of the two of the pair অথবা of the couple যদি আসে তাহলে শুধু কম্পারেটিভ না, দি প্লাস কম্পারেটিভ, রাইট? এবার আসো, এবার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব, তাহলে এবার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব, একটু ভালোভাবে দেখো। আমি যদি এরকম বলতাম of the 5 boys, okay, Rohim is the better, best, better, the best, উত্তর কোনটা হবে বলো তো? দা বেস্ট, দা বেস্ট, শুধু বেস্ট। দা বেস্ট, ভাই অবশ্যই দা বেস্ট। বুঝতে শুনে উত্তর কইলো। এই ভাই দা বুঝে বেস্ট শুনে ভাইয়া। বলছি ভাই, এখানে ভাই 5 আমি বয়েস বলতে আছে। পারি। দুইয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই নিয়ম, এখানে কি চলে আসছে, এখানে চলে আসছে 5, এই কি চলে আসছে রে, এখানে চলে আসছে 5। এবার আসো, যেহেতু 5 5, এই 5 সংখ্যা তো কম না, অনেক বেশি, যেহেতু বেশি, Superlative। 2 এর বেশি 3 বা তার বেশি হলে আমরা বলি সুপারলেটিভ। তো সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি বলবো, বেস্ট, আর সুপারলেটিভ পুরো অবশ্যই দি বসে, এইজন্য দা বেস্ট, ঠিক আছে? তাহলে of the two of the pair of the couple of the pair, pair মানে জোড়া, couple মানেও জোড়া, ওকে? তাই এই জিনিসটা এইখানে স্ট্রাকচার করে তোমাদের এগুলো লেখার দরকার নেই, এগুলো সবগুলো স্লাইডে দেওয়া আছে, এই যে দেখো স্লাইডে সব দেওয়া আছে, এগুলো নিয়ে হাউতাস করার দরকার নেই, এই যে দেওয়া আছে সব, of the two of the pair of the couple of the spouses of the twins, এগুলোর স্ট্রাকচার এখানে দেওয়া আছে, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা ঝামেলা করে লাভ নেই, ওকে? এবার আসো, এবার আমরা যথাযথ ব্যবহারটা দেখব। একটা ছিল যে ওই সুপারলেটিভের ওইটা যে অ্যাডভার্ব বোঝালে ওইটা হচ্ছে দা বসানো, এটা একটু দেখাই দিন। যে দেখেন দেখাইছি মতো দেখেন, দেখ তোর জন্য ওইটা না, তোর জন্য কি ওইটা না, তবে ভাইয়া অ্যাডভার্ব বলে যে বসে না, ওটা দেখাই দেন, কত বড় খারাপ, ভাই সুন্দর লাগছে আপনারে। ওটা লাগবে না বলে তো ওটা পড়াইনি তোরে, এই দেখ এখানে তোরা এমনি কম বুঝিস, আবার এগুলা বুঝে দেখে তো আরো ঝামেলা পাকা হেলে দিবি, তোদের তো পড়াইতে আমার ভয় লাগে। দেখ সুপারলেটিভের পূর্বে আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, ঠিক আছে? কিন্তু সুপারলেটিভ অ্যাডভার্বের পূর্বে দি বসে না। যেমন আমি যদি বলি হি ইজ দ্য মোস্ট কেয়ারফুল বয়, হি ইজ দ্য মোস্ট কেয়ারফুল বয়, তাহলে মোস্টটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, এই যে দা। এবার হি ওয়ার্কস মোস্ট কেয়ারফুলি, সে অনেক কেয়ারফুলি কাজ করে অ্যামং দ্য বয়েজ, সব বালকের মধ্যে। তাই এবার এখানে মোস্টের আগে দি নাই কেন, কারণ এখানে কেয়ারফুল এটা অ্যাডভার্ব তাই। তার মানে এই আমরা জানি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, রাইট? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, তো এই যে কম্পারিজন অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, এই কম্পারিজন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে দা বসে না, ওইটা হচ্ছে এটা, হি ইজ দ্য মোস্ট কেয়ারফুল বয়, আর হি ওয়ার্কস মোস্ট কেয়ারফুলি অ্যামং দ্য বয়েজ। তাই এখানে এটা যেহেতু অ্যাডভার্ব, এজন্য এখানে দা বসে নাই, আর এজন্য এখানে দা বসেছে। বুঝেছো নাইম? বুঝা গেছে? বাপুরে, জি
মেসেজ পাঠাতে ভাইয়া বুঝে গেছি, ধন্যবাদ, তুমি আমাকে অনেক খুশি করলা। এবার আসো, এটা গেছে, এটা আসো কম্পারেটিভ। এই যে কম্পারেটিভের ক্ষেত্রে খেয়াল করো, যত তত যদি বোঝায় আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি, যত তত বা আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি যদি বোঝায়, তাহলে আমরা স্ট্রাকচারটা কি ফলো করি? ডি প্লাস কম্পারেটিভ যোগ ডি প্লাস কম্পারেটিভ, রাইট? তাহলে ডি প্লাস কম্পারেটিভ যোগ ডি প্লাস কম্পারেটিভ। যেমন আমি যদি বলি দ্য মোর ইউ রিড, ওকে, তুমি যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, ততই শিখিবে। দেখো এখানে মিনিংটা কি আসছে? যত, ঠিক আছে, এখানে মিনিংটা কি আসছে? যত, আর এখানে মিনিংটা কি দেখো? তত। তারপরে এই যে দেখো যত তত যদি মিনিংটা আসে, আমি আবার বলতেছি যত তত যদি মিনিংটা আসে, তাহলে ক্ষেত্রে কি স্ট্রাকচার? ডি প্লাস কম্পারেটিভ, ডি প্লাস কম্পারেটিভ, ওকে, যতই পড়িবে ততই শিখিবে, তাহলে বৃদ্ধি হচ্ছে, রাইট? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কম্পারেটিভ বলি, ওকে। তাহলে ডি প্লাস কম্পারেটিভ যোগ ডি প্লাস কম্পারেটিভ। এবার দেখো, এবার আমরা বলি যদি দ্য হায়ার ইউ রিচ দ্য লাইটার ইউ ফিল, যত উপরে উঠবে তত হালকা অনুভূত হবে। তাহলে যত ততর ক্ষেত্রে আমরা কি বলি? আমরা ডাবল কম্পারেটিভটা বলি। তাহলে এক পাশে যদি ডি প্লাস কম্পারেটিভ দেখো, আরেক পাশে কি হবে রে? ডি প্লাস কম্পারেটিভ হবে ভাইয়া, একদম ইজি। এবার খেয়াল করো, কম্পারেটিভ ডিগ্রি পূর্বে জোর প্রদান করতে মাস বা ফার আমরা ব্যবহার করি। কম্পারেটিভে আমরা জোর প্রদান করতে আমরা মাস বা ফার ব্যবহার করি। তাহলে আমরা যদি বলি বেটার, তাহলে আমরা কি বলি? মাচ মোর বেটার, আমরা বলি না মাস মোর কেয়ারফুলি। এবার আসেন অ্যাডজেক্টিভের আপনার যে কোশ্চেনটা ছিল আমরা পড়াইছিলাম আপনাদের, যে মাস মোর কেয়ারফুলি, আমি তখন বলেছিলাম আমরা যে একসাথে ডাবল কম্পারেটিভও হতে পারে, হ্যাঁ। তাইলে ওটা কোন ভাবে দুটো ডিটারমিনার বসতে পারে, শুধুমাত্র কোনগুলোর ক্ষেত্রে? তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে জোর প্রদান করতে শুধু মাস বা ফার ব্যবহার করে যদি আপনি ডিটারমিনার দুটো বসান তাহলে সমস্যা নেই। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া মোডটাও আমি দিলাম, মোডটা একটা হচ্ছে উভয়ের মোডটা হচ্ছে একটা ডিটারমিনার, মাস একটা ডিটারমিনার, তাহলে মাসের মানে আপনার তুলনামূলক রূপটা হচ্ছে মোড, তাহলে ভাই একসাথে কেমনে বসে? এই যে দেখেন এই জোর প্রদানের ক্ষেত্রে আমি এটাই তখন বলেছিলাম আপনাদের যে জোর প্রদান করতে আমরা ব্যবহার করি। এই দেখেন মাচ মোর, এই জন্য কি ব্যবহার হয়েছে? মাচ মোর ব্যবহার করেছে, ঠিক আছে। এবার আসেন কম্পারেটিভ। এই দেখেন আপনার যে মাল্টিপল নাম্বার যেগুলো আছে, রাইট, মাল্টিপল নাম্বার। তো মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, তো মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে কি কি আছে? তাই ভাইয়া মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে দেখেন এই যে মাল্টিপল নাম্বারগুলো কি কি? টুয়াইস, থ্রাইস, হাফ টাইম, টু টাইমস, ওয়ান থার্ড, এগুলো আছে না? এই যে এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার। এই মাল্টিপল নাম্বার যখন আপনার সেন্টেন্সে ব্যবহার হবে তখন আপনি কি ব্যবহার করবেন? as many as কাউন্টেবল নাউন, as much as আনকাউন্টেবল নাউন, ওকে। তাহলে as many as যোগ কাউন্টেবল নাউন, as much as যোগ আনকাউন্টেবল নাউন। I have visited Dhaka 5 times, এই যে দেখেন আপনার মাল্টিপল নাম্বার চলে আসছে, এর জন্য as many as you। এই দেখেন it cost twice as much as, এই যে twice আসছে মানে কি? মাল্টিপল নাম্বার। তো মাল্টিপল নাম্বার যখনই আসবে তখন as many as বা as much as আপনি ব্যবহার করবেন। তাই টুয়াইস। এবার দেখেন কস্ট, কস্ট মানে কি? কস্ট মানে আবার পে, সেল, কস্ট, বাই, এক্সপেন্স, আর্ন, এগুলো রেফারেন্স টু মানি, এগুলো অর্থকে মানিকে রেফারেন্স দেয়। কাকে রেফারেন্স দেয়? তাহলে ভাইয়া এগুলো মানিকে রেফারেন্স দেয়। যেহেতু এগুলো, আমি আবার বলতেছি, যেহেতু এগুলো আনকাউন্টেবল কে রেফারেন্স দেয়, যেহেতু এগুলো আনকাউন্টেবল কে রেফারেন্স দেয়, দ্যাটস ওয়াই আমরা এখানে as much এনেছি। ব্যাপারটি বোধগম্য হয়েছে নাকি আরেকবার বলবো? আরেকবার একটু বলেন ভাই। আরেকবার বলেন থাম, হয়েছে, বলতেছি, বলতেছি ভাই ভাই থামো থামো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। টুয়াইস, থ্রাইস, হাফ, টু টাইমস, ওয়ান থার্ড, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার। মনে রাখবে এগুলো কি? এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার। টুয়াইস, থ্রাইস, হাফ, টু টাইমস, ওয়ান থার্ড, এগুলো হচ্ছে মাল্টিপল নাম্বার। এগুলো কি নাম্বার? মাল্টিপল নাম্বার, রাইট। এই যে মাল্টিপল নাম্বার তুমি দেখতেছো, এই মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এই মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তুলনার ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করতে পারবো না, আমরা কি ব্যবহার করব? as much as বা as many as, দুটো জিনিস আমরা ব্যবহার করব। এবার তুমি যদি খেয়াল করো, I have visited Dhaka 5 times, এটা কি মাল্টিপল নাম্বার? এটা কি মাল্টিপল নাম্বার? যেহেতু এটা মাল্টিপল নাম্বার, দ্যাটস ওয়াই তুমি কি করতেছো? as many as ব্যবহার করতেছো। এই যে টুয়াইস, এবার দেখো যেহেতু মাল্টিপল নাম্বার এই জন্য as much as তুমি ব্যবহার করতেছো। এখন কথা হচ্ছে আমরা কোথায় ম্যানি কোথায় মাস? তাহলে ভাই যেখানে কাউন্টেবল সেখানে ম্যানি। আপনি ঢাকা 5 বার গেছেন, এর কি গড়বার যাবে কি যাবে না? যাবে, তাহলে এটা কাউন্টেবল। ইট কস্ট, এটার খরচ। তো খরচ বলতে আমরা কি বলি? খরচ, পে, বিক্রি করা,
এ কস্ট, বাই, এক্সপেন্স, আর্ন, এগুলো অলওয়েজ মানিকে রিপ্রেজেন্ট করে। তো মানিটা কি বলো? মানিটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তাহলে ভাইয়া এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল, রাইট? এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল। আমি আবার বলতেছি এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল। যেহেতু এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল, আমি আবার বলতেছি যেহেতু এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য আপনি এখানে মাস্টটা ব্যবহার করেছেন। ক্লিয়ার এবার? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। এরপরে আসো, এরপরে আমরা আরেকবার বোর্ডে বসবো। বোর্ডের দিকে তাকাবেন খুব সুন্দর করে। দেখো, the rise of the city of Bangladesh is more beautiful than India. The city of India, এরপরে that of India, এরপরে those of India, এরপরে হচ্ছে India's। ওকে, তাহলে এই কয়টা জিনিস আমরা একটু ভালোভাবে দেখবো। এটা বোঝার আগে আমরা একটু রিক্যাপ করে আসি। রিক্যাপ দেখেন, আমি প্রোনাউনের মধ্যে আপনাদের একটা জিনিস পড়াইছিলাম যে my your car is more beautiful than I, me, my car, এটা হচ্ছে মাইন। উত্তর কি বলতো? মাইন। মাইন হবে, ব্যাখ্যা করো। মাইন মাইন হবে। মাইন মানে এই আগে মাইকার দিলে তো রিডেন্ডেন্সি হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে মাই আসছে, আবার এখানে মাই আসছে, Policy by the plus Sir, noun Mike replace Aro- করতে পারে boss এর pronoun। ওকে, স্যার মাইকারও হতে পারে, মাইন হতে পারে। জি জি জি, সিরিয়াসলি আমার ভুল হয়েছে। ভাই ভাই মাইন মাইন হবে ডাবল পজিটিভ এই কারণে। সরি আসেন আমি একবার বলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লেগেছে, তোমরা অনেক যে মনে রাখতে পেরেছো জিনিসগুলো, ভালো লাগতেছে আমাকে অনেক। ভাই মাইন হবে মাইন। আসেন, ইওর কার ইজ মোর বিউটিফুল দ্যান, তাহলে কারের সাথে একটা মানুষের তুলনা হবে না, বাদ তুলনা হয় সমানে সমানে। এবার আসেন, যদি কার নেন তাহলে কার শব্দটা কয়বার আসে? দুইবার, তারপর আপনি নিতে পারবেন না। এই জন্য আমরা কি বলি? ডাবল পজিটিভ বলি, আমরা বলি মাইন, তাই তো? এবার আপনি যদি খেয়াল করেন, দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান ইন্ডিয়া, তুলনা হবে সবসময় সমানে সমানে, মনে রাখবেন তুলনা কিছু হবে সমানে সমানে, ব্যক্তি টু ব্যক্তি, বস্তু টু বস্তু। আমি আবার বলতেছি, তুলনা হবে সমানে সমানে, ব্যক্তি টু ব্যক্তি, বস্তু টু বস্তু। তো আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, তুলনা যেহেতু ব্যক্তি টু ব্যক্তি, বস্তু টু বস্তু হবে, তাহলে এবার আপনি যদি খেয়াল করেন, দ্য সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ শহরের সাথে দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান ইন্ডিয়া, দ্য সিটি অফ ইন্ডিয়া, দ্যাট অফ ইন্ডিয়া, দোজ অফ ইন্ডিয়া, ইন্ডিয়াস। এবার তুমি যদি খেয়াল করো, আমি বলতেছি দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান ইন্ডিয়া, একটা শহরের সাথে কি একটা দেশের তুলনা হতে পারে? এবার তুমি খেয়াল করো, দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান ইন্ডিয়া, একটা শহরের সাথে একটা দেশের কখনো তুলনা হতে পারে না, তুলনা হবে সমানে সমানে। তাহলে তুমি কি বলবা? তার মানে তুমি বলবা দ্য সিটি অফ ইন্ডিয়া। তাহলে এবার আসো, সিটি কয়বার আসছে? দুইবার, তাহলে তুমি নিতে পারতেছো না। ওকে, তাহলে এবার আসো, তাহলে আমি ডাবল পজিটিভ বলবো, ইন্ডিয়াস বলবো, বলছে না ভাইয়া, শুধুমাত্র পার্সনের ডাবল পজিটিভ হয়, শুধুমাত্র পার্সনের ডাবল পজিটিভ হয়, তাই তো? তার মানে আপনি ব্যক্তিবাচকের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ডাবল পজিটিভটা ব্যবহার করতে পারবেন, তাহলে বস্তুর ক্ষেত্রে আপনি ডাবল পজিটিভ বলতে পারবেন না, তার মানে ইন্ডিয়াস আপনি বলতে পারতেছেন না। তাহলে আপনি কি বলবেন? তাহলে আমরা জানি দ্যাট এর পরে যখন অফ ব্যবহার হয় সেটাকে আমরা বলি প্রোনাউন। কি বলি রে? প্রোনাউন। তাহলে সিটিটার পরিবর্তে আমি যদি প্রোনাউন ইউজ করি তাহলে বলা হবে, বলছে না ভাইয়া আমরা জানি আগে নাউন বসে আর ওটাকে রেফারেন্স দেওয়ার জন্য প্রোনাউনটা ব্যবহার হয়। তাহলে আমি কি বলবো? দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ ইন্ডিয়া। ওকে, তাহলে আমরা কি বলবো? দ্যাট অফ ইন্ডিয়া বলবো আমরা। ওকে, তাহলে সিটিটা হচ্ছে নাউন আর এটার পরিবর্তে আমরা কি বললাম? দ্যাট অফ। তাহলে একটা নাউন আর এটা কি? প্রোনাউন।
দ্যাট এর পরে অফ হলে এটা প্রোনাউন হয়, দোজ এর পরে অফ হলে সেটা প্রোনাউন হয়। তাই এর জন্য আমরা দ্যাট অফ। এবার যদি তুমি খেয়াল করো, এবার আমি যদি এখানে বলি সিটি না বলে আমি যদি বলতাম সিটিজ, সিটিজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? প্লুরাল। প্লুরাল। তো প্লুরাল হলে তুমি কি দ্যাট অফ বলতা নাকি দোজ অফ বলতা? দোজ অফ বলবো। এক্সিলেন্ট। ব্যাপারটা কি বুঝতে পেরেছো সবাই নাকি আরেকবার বলবো? ভাই আরেকবার বলেন। ভাই আনএক্সপেক্টেড লেখা আছে জানো। আরেকবার খেয়াল করো, আমি বলেছি তোমরা হবে সমানে সমান, ব্যক্তি টু ব্যক্তি, বস্তু টু বস্তু, রাইট? এবার যদি তুমি ইন্ডিয়ার সাথে শহরের তুলনা করো, বাংলাদেশের শহরের তো তুলনা হবে না, তার মানে তুমি ইন্ডিয়াটা বলতে পারতেছো না। ওকে, যদি সিটি বল, সিটি শব্দটা দুইবার আসতেছে, তুমি নিতে পারতেছো না। তাহলে আমরা এখানে দেখেছি ইউর কার ইজ মোর বিউটিফুল দ্যান মাইন, তাহলে ডাবল পজিটিভ বললে ওই নাউনের কাজটা হয়ে যায়। তাহলে আমি ডাবল পজিটিভ এখানে বলতে পারতেছি না, কারণ এটা ব্যক্তিবাচক না, ডাবল পজিটিভ বাদ। তাই এটা তুলনা করবো কিভাবে ভাইয়া? তাইলে এই সিটিটার পরিবর্তে আমি প্রোনাউন ইউজ করব দ্যাট অফ বা দোজ অফ। যদি সিঙ্গুলার হয় তাহলে আমি বলবো দ্যাট অফ, আর যদি প্লুরাল হয় তাহলে আমি বলবো দোজ অফ। তাই আমরা এখানে তোমরা কি বলছো? দ্য সিটি অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ ইন্ডিয়া, দ্য সিটিজ অফ বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান দোজ অফ ইন্ডিয়া, রাইট? তাহলে সিটিজ যদি বলি প্লুরাল তাহলে আমরা বলবো দোজ অফ, আর সিটিটা বলে যদি সিঙ্গুলার তাহলে আমরা বলবো দ্যাট অফ। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এবার আমরা একটু স্লাইডে দেখি, খেয়াল করি স্লাইড কি বলতেছে। দেখো এই যে দেখো, তাহলে দুটি ভিন্ন জিনিসের মধ্যে লজিক্যাল ইললজিক্যাল কম্পারিজন হয়ে যাবে। তোমরা করতে হবে ব্যক্তি টু ব্যক্তি, বস্তু টু বস্তু। নাউন যদি সিঙ্গুলার বা আনকাউন্টেবল হয় এগুলোর ক্ষেত্রে আমরা দ্যাট অফ ব্যবহার করব, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা দোজ অফ ব্যবহার করব। যেমন দ্য রাইস অফ বাংলাদেশ ইজ মাচ চিপার দ্যান দ্যাট অফ ফিজি, তাহলে দ্য রাইস অফ ফিজি আমি বলতে পারবো না, রাইস দুবার হয়ে যাবে, এইজন্য যেহেতু রাইসটা আনকাউন্টেবল এই জন্য আমরা বলছি দ্যাট অফ ফিজি। আমরা ফিজিক্স বলতে পারবো না। বাট নিচে উদাহরণটা যদি খেয়াল করো, মাই কার্স আর মোর বিউটিফুল দ্যান দোজ অফ করিম, আমি দোজ অফ করিম বলতে পারবো। ওকে, অথবা আমি কি বলতে পারবো? করিমস। কি বলতে পারবো? করিমস। মানে আমার কারটা হচ্ছে করিমের কারের চাইতে বিউটিফুল, যেহেতু কার শব্দটা কি প্লুরাল, তাই কার্স এর পরিবর্তে আমি কি বলতে পারবো? দোজ অফ করিম। কারটা যেহেতু প্লুরাল এই জন্য কি বলতে পারবো? আমি বলতে পারবো দোজ অফ করিম। আবার খেয়াল করো, কারটা যেহেতু প্লুরাল এই জন্য কি বলতে পারবো? আমি বলতে পারবো দোজ অফ করিম। অথবা আমি কি বলবো? আমি বলবো যে করিমস। তাহলে আমি জানি যদি ব্যক্তিবাচক হয় তাহলে দুই ভাবে আমরা নাউনের পুনরাবৃত্তিটা রোধ করতে পারি, এটা দোজ অফ দিয়ে, একটা ডাবল পজিটিভ দিয়ে। এটা দোজ অফ দিয়ে, এটা হচ্ছে ডাবল পজিটিভ দিয়ে। এবার কি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। থ্যাংক ইউ। একই পরিবারে যদি ভাই বোনদের মধ্যে বয়সের তুলনা বোঝায় তাহলে কম্পারেটিভ সুপারলেটিভ হিসাবে এল্ডার এবং এল্ডেস্ট ব্যবহার হয়। তারপরে আমরা নরমালি বলি যদি রক্তের সম্পর্ক হয় তাহলে এল্ডার, আর রক্তের সম্পর্ক ছাড়া যদি হয় তাহলে আমরা বলবো ওল্ডার। আমি আবার বলতেছি, রক্তের সম্পর্কের মধ্যে যদি হয় তাহলে তুমি কি বলবা? এল্ডার। আর রক্তের সম্পর্ক ছাড়া যদি হয় তাহলে তুমি কি বলবা? ওল্ডার, রাইট? তাই আমি আবার বলতেছি রক্তের সম্পর্কে বড় হলে কি? এল্ডার। তাহলে আমি যদি বলি হি ইজ মাই এল্ডার ব্রাদার, তার মানে হচ্ছে সে হচ্ছে আমার রক্তের সম্পর্কে বড় ভাই, রাইট? আমি যদি বলি হি ইজ মাই ওল্ডার ব্রাদার, তার মানে সে হচ্ছে রক্তের সম্পর্ক বড় না, এমনিতে সে হচ্ছে আমার বড় ভাই, রাইট? এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, তাহলে উত্তর সহজে করতে পারবা। সেটা কি? ধ্যানের পূর্বে কখনোই এল্ডার বসে না, রাইট? ধ্যানের পূর্বে কখনোই এল্ডার বসে না। আমি বলতেছি ধ্যানের পূর্বে কখনোই এল্ডার বসে না, মনে রাখবা। তাই হি ইজ এল্ডার দেন আই হবে না, হ্যাঁ হি ইজ এল্ডার দেন হবে না। তাহলে ধ্যানের আগে কখনোই এল্ডার বসে না, সব সময় ওল্ডার বসে। কি বসে? ওল্ডার, এটা মনে রাখবা। এরপরটা দেখো লেট, লেটার, লাস্ট। ওকে, লেট, লেটার, লেটেস্ট। এবার তুমি যদি খেয়াল করো দেখো লেটেস্ট কোম্পানির রূপ দুইটা। ভাইয়া হ্যাঁ বলো। তাহলে ভাই রক্তের সম্পর্কের সাথে তুলনা হলে তো এখানে দেন বসবে না। না, ডিরেক্ট বলবা হি ইজ মাই এল্ডার ব্রাদার, তাহলে অটোমেটিক বুঝাবে সে তোমার বড় ভাই। তা দেনটা তো নিজের বড় ভাইয়ের ক্ষেত্রে তো তুলনার কিছু নাই, এজন্য ডিরেক্ট আমরা বলি হি ইজ মাই এল্ডার ব্রাদার, ঠিক আছে? এমনি বড়। আর আপনি যদি ওল্ডার বলেন হি ইজ ওল্ডার দেন আই, সে আমার চেয়ে বয়সে বড়, তাহলে যখন আপনি তুলনা করতে যাচ্ছেন তাহলে বাইরে মানুষের সাথে করতে যাচ্ছেন, এই জন্য আমরা এখানে বলি ওল্ডার। ক্লিয়ার? এবার আসো, তাহলে লেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এল এ ডাবল টি ইয়ার, আর একটা হচ্ছে এল এ টি ইয়ার, রাইট? তাই এ লেটার মানে কি? এ লেটার মানে হচ্ছে এল এ ডাবল টি ইয়ার, এ লেটার মানে হচ্ছে পরবর্তী অধ্যায়, আর এল এ টি ই আর এ লেটার মানে হচ্ছে পরবর্তী সময়, ঠিক আছে? তাই এল এ ডাবল টি ই আর এ লেটার মানে হচ্ছে পরবর্তী অধ্যায়, আর এল এ টি ই আর এটা মানে হচ্ছে পরবর্তী সময়। তাই এবার আসো উদাহরণ দেখো, ইউ শুড ডিসকাস ইট ইন লেটার চ্যাপ্টার মানে পরবর্তী অধ্যায়, আর লেটার টাইম মানে হচ্ছে পরবর্তী সময়, মনে রাখবা।
ডাবল টি আর একটা টি। তাহলে বা চিঠি ক্ষেত্রে কি ই বুঝি না? স্যার। চিঠিতে তো ই বানান ই থাকে। আরে কি কস বলদের মতন কথা কস, লেটার আর লেটার একটা চিঠি বানানো এটা এক জায়গায় করে এলেছে। এটা ভাব দেয় কে এদের রে? হাই সংকট রে, চিঠি বানানো পারে না রে, অ্যাডমিশন দিতে আসে। তোদের অ্যাডমিশন দিতে কইছে কেডা? ইয়া তুই সোজা হলে তো ভালোই হইতো রে। দেখ রাগ করা যাবে না, ভালোভাবে পড়বা। এবার দেখ the same as, like, similar to, different from। ওকে, এই জিনিসগুলো একটু দেখো তাহলে। the same as, ওকে, এরপর হচ্ছে লাইক, এরপর সিমিলার টু, এরপর হচ্ছে ডিফারেন্ট ফ্রম। ঠিক আছে, তাহলে the same as, লাইক, সিমিলার টু, এরপর হচ্ছে ডিফারেন্ট ফ্রম। এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে। ঠিক আছে, কোথায় বসে? এগুলো মাঝে বসে। একটা কথা মনে রাখলে উত্তর হয়ে যাবে। আর the same, alike আর সিমিলার, ডিফারেন্ট এগুলো হচ্ছে বাক্যের শেষে বসে। বাক্যের কোথায় বসে? এগুলো হচ্ছে বাক্যের শেষে বসে। মনে রাখবে, এগুলো হচ্ছে বাক্যের শেষে বসে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে the same, alike, similar, different ইত্যাদি বাক্যের কোথায় বসে? শেষে। বাক্যের কোথায় বসে? শেষে বসে। এটা মনে রাখবা। the same as, like, similar to, different from এগুলো মাঝে বসে। the same, alike, similar, different ইত্যাদি বাক্যের শেষে বসে। এটা বললে উত্তর হয়ে যাবে। এই যেমন different from school মাঝে বসে, পরে নাউন বসে। আজ দেখো, আর আমরা যদি বলি the university and school are different, এটা কোথায় বসে? শেষে। এটা মনে রাখলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে এই as, to এগুলো কি প্রিপজিশন না? এগুলো যেহেতু প্রিপজিশন, তার মানে কি পরে নাউনকে যুক্ত করে। এই যে টুটা হচ্ছে প্রিপজিশন, দ্যাটস হোয়াই এটা নাউনকে পরে যুক্ত করে। এই যে ফ্রমটা হচ্ছে প্রিপজিশন, পরে নাউনকে যুক্ত করে। রাইট, এবার আসো, এগুলো শেষে তো কিছু নাই। সিমিলার বা ডিফারেন্টের পরে কিছু কোনো প্রিপজিশন আছে না? দ্যাটস হোয়াই এগুলো মাঝে বসে আর এগুলো শেষে বসে। the same as, এই যে পরে as দেওয়াই আছে, তার মানে অবশ্যই পরে কিছু বসবে। আর the same পরে কিছু দেওয়া নাই, তার মানে শেষে বসবে। লাইকটা আমরা জানি মাঝে বসে, কারণ এটা লাইকটা প্রিপজিশনের মতো বা কনজাংশনের মতো অনেক সময় কাজ করে। আর অ্যালাইকটা হচ্ছে সবসময় শেষে বসে। ঠিক আছে, এর মনে রাখবা। এবার আসো, কম্পারিজন হচ্ছে লাস্ট, খুবই মজার, আমার খুবই ফেভারিট একটা জিনিস। সেটা হচ্ছে এই লাস্টের দুটা খুবই ফেভারিট। দেখো লাস্টের দুটার দিকে যদি তুমি খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে। লাস্টের দুটার দিকে তুমি যদি খেয়াল করো, দেখো বলছে আমার যে কোয়ালিটি নাউন যেগুলো আছে, রাইট, কোয়ালিটি নাউন কোনগুলো? লেন্থ, ওয়েট, হাইট, সাইজ, এজ, কালার। এই কোয়ালিটি নাউন যেগুলো আছে এগুলো তোমার দা সেম এর সাথে বসে। যেমন আমরা যদি বলি দা সেম, এরপর আমরা বললাম ওয়েট। ওয়েটটা কি ভাইয়া? ওয়েটটা হচ্ছে আপনার হচ্ছে কোয়ান্টিটি নাউন। আমি আবার বলতেছি ওয়েটটা কি, তাহলে ভাইয়া ওয়েটটা হচ্ছে আমার কোয়ান্টিটি নাউন। এই যে কোয়ান্টিটি নাউন আমরা পেয়েছি, এই কোয়ান্টিটি নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? দা সেম ডট ডট অ্যাজ। এবার আসেন, আমরা যদি বলি ওয়েট, ওয়েটটা কি ভাইয়া? তার ওয়েটটা ভাইয়া কোয়ান্টিটি নাউন, এই যে ওয়েট। তাহলে এই কোয়ান্টিটি আউটের আগে কি অ্যাজ ডট অ্যাজ বসবে? বলছে জীবনেও না ভাইয়া, এটা বসবে না। রাইট, এটা জীবনে আপনি ব্যবহার করতে পারবেন না। এবার আসেন দা সেম, এরপর গুড অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে। দা সেম ডট ডট কোয়ান্টিটি নাউন ডট অ্যাড অ্যাজ, দি সেম ডট ডট কোয়ালিটি নাউন ডট ডট অ্যাজ। দা সেম এর পরে কোয়ালিটি নাউন, এরপরে অ্যাজ আপনি ব্যবহার করবেন। দা সেম এর পরে কোয়ালিটি নাউন, এরপরে আপনি অ্যাজ ব্যবহার করবেন। এবার আপনি যদি খেয়াল করেন, তাহলে আমি আরেকবার বলতেছি, খেয়াল করেন, এটা হচ্ছে রুলস। দা সেম, এরপর হচ্ছে কোয়ালিটি নাউন, এরপর একটা হচ্ছে অ্যাজ। এবার আপনি যদি খেয়াল করেন কোয়ালিটি নাউন কোনগুলো আছে? লেন্থ, ওয়েট, হাইট, সাইজ, এজ, কালার, এগুলো হচ্ছে কি আপনার কোয়ালিটি নাউন। এই যেমন ওয়েট কোয়ালিটি নাউন, এই জন্য আপনি দা সেম ডট ডট অ্যাজ ব্যবহার করেছেন। তো এটা কোয়ালিটি নাউন, কোনোভাবে আপনি এখানে অ্যাজ এগুলো ব্যবহার করতে পারবেন না। এখানে লাস্টের অ্যাজ ঠিক আছে, কিন্তু আগের অ্যাজ এর ক্ষেত্রে আপনি দা সেম ব্যবহার বাদ দিয়ে আপনি অ্যাজ ব্যবহার করতে পারবেন না। এবার দা সেম এর পরে আপনাদের যে অ্যাডজেক্টিভ হবে না, কোয়ালিটি নাউনটাই লাগবে। আপনাকে লেন্থ, ওয়েট, হাইট, সাইজ, এজ, কালার কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে, এমনি আপনি ব্যবহার করতে পারবেন না। তাই আপনি বলতে হয়তো দ্য বুক ইজ দ্য সেম লেন্থ অ্যাজ দ্যাট বুক, দ্য সেম ওয়েট অ্যাজ দ্য বুক, অথবা দ্য সেম হাইট অ্যাজ দ্যাট বুক। আপনাকে এরকম বলতে হতো, গুড বলতে পারবেন না, কারণ গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আপনি এখানে কোয়ালিটি নাউনটাই আপনার ব্যবহার হবে। ওকে, কোয়ালিটি নাউনটাই আপনার ব্যবহার হবে। ওকে, লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লেন্থটা হচ্ছে নাউন, এই লেন্থটা হচ্ছে কোয়ালিটি নাউন। রাইট, এটা একটু মনে রাখবেন, এই জন্য ব্যাপারটা এরকম হয়। তাহলে কোয়ালিটি যে নাউনগুলো আছে যেগুলো কোয়ালিটি বোঝায়, যেমন লেন্থ, ওয়েট, হাইট, সাইজ, এজ এবং কালার, এগুলোর ক্ষেত্রে আপনি ইডিয়ামটা ব্যবহার করবেন। লাস্ট দেখেন, এবার যদি লক্ষ্য রাখেন, আমি বলেছি যে সিঙ্গুলার নাউন বা গ্রুপের নাউনের মেম্বার হলে আপনি এনি আদার ব্যবহার করবেন, আর মেম্বার না হলে এনি ব্যবহার করবেন।
তো এবার আসেন, আমি আবার বলতেছি, গ্রুপ মেম্বার হলে এনি আদার, আর মেম্বার হলে না হলে এনি। ঢাকা ইজ মোর পপুলেটেড দেন এনি আদার সিটি। এবার আসেন, এই যে এনি আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের যত শহর আছে সবার কথা এখানে বলতেছি। আপনি যদি খেয়াল করেন তাহলে এবার সিটির মধ্যে কি কি আছে, গোটা ওয়ার্ল্ডে যত সিটি আছে সব সিটির মধ্যে ঢাকা কি একটি নাকি একটি না? ইয়েস। তাহলে গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যতগুলো শহর আছে তার মধ্যে ঢাকা একটা। তাহলে পৃথিবীতে যতগুলো শহর আছে তার মধ্যে ঢাকা একটি। তার মানে এটা হচ্ছে গ্রুপের মেম্বার, গ্রুপের কি মেম্বার, এই জন্য আপনি বলছেন এনি আদার। বাট আপনি যদি বলেন ঢাকা ইজ মোর পপুলেটেড দেন এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এবার আসেন এই কান্ট্রি গ্রুপের মধ্যে কি ঢাকা পড়ে? তাহলে ভাইয়া না, ঢাকা পড়ে না। বোঝা গেছে? এটা ঢাকা পড়ে না, যেহেতু ঢাকা পড়ে না, দ্যাটস ওয়াই আপনি এখানে এনি নিয়েছেন। আরেকটা উদাহরণ দেখেন, কয়লা আর মেটালের সাথে তুলনা হচ্ছে, কোল ইজ চিপার দেন এনি মেটাল। আচ্ছা, মেটাল মানে ধাতব পদার্থ, ধাতব পদার্থের মধ্যে কি কয়লা পড়ে? বলে না ভাইয়া, কয়লা পড়ে না। এই জন্য আপনি এখানে গ্রুপের মেম্বার না, এই জন্য আপনি বলছেন এনি। বাট আপনি যদি আয়রনের দিকে আপনি যদি খেয়াল করেন, আয়রন কি মেটালের মধ্যে পড়ে নাকি পড়ে না? বলছি ইয়েস, আয়রনটা হচ্ছে মেটালের মধ্যে পড়ে। আমরা জানি আয়রনটা হচ্ছে মেটালের মধ্যে পড়ে। আমি আবার বলতেছি, আমরা জানি আয়রনটা হচ্ছে মেটালের মধ্যে পড়ে, যেহেতু মেটালের মধ্যে তার গ্রুপের একজন মেম্বার, দ্যাটস ওয়াই এখানে এনি আদার ব্যবহার হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাইলে ভাইয়া আর কি কয়লার মধ্যে মেটালে এটা ইললজিক্যাল হয়ে গেল না? না, আপনি যদি দ্যাট অফ দিতেন তাহলে ইললজিক্যাল হতো, তখন ওই সমান সমানের জিনিসের মধ্যে আপনি তুলনা করতেছেন। বাট এখানে কান্ট্রি, এনি কান্ট্রি মানে কি, ওই এনি কান্ট্রি বলতে বোঝাচ্ছে যে কান্ট্রির ভিতরে যে উপাদানগুলো সেগুলোর সাথে তুলনা হচ্ছে অটোমেটিক। আচ্ছা এই ঠিক জন্য আছে, তো আপনি এনি বাই এনি আদার আনতেছেন। তাহলে এনি বাই এনি আদার আনার দরকার কি ছিল? ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি জি ভাইয়া ভাই। clear। এবার আসেন, এবার আমরা ছোট ছোট কয়েকটা টপিক পড়বো, খুব মজার ছোট ছোট কয়েকটা টপিক পড়বো। এক নম্বর হচ্ছে প্যারালালিজম, এরপর বলবো রিডান্ডেন্সি, এরপর স্যার বলবো আমার একটা এগ্রিমেন্ট। প্রশ্ন ছিল। বুঝি না? একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার, ওই যে রক্তের সম্পর্কের মধ্যে তুলনা হবে না, মানে হইলে এল্ডার হবে না, এটা বলছেন না? আমি বলছি রে বোন, সোজা বাংলা কথা বলছি, সোজা বাংলা কথা। আমি কি বলছি? বাংলা কথাটা হলো বোন, রক্তের সম্পর্ক বড় যদি হয় তাহলে এল্ডার, রক্তের সম্পর্ক ছাড়া ওল্ডার, আর ড্যানের আগে যেমন এল্ডার বসে না। লিখে নাও তিনটা কথা, আর কিছু বলি তাহলে না। তুলনার ক্ষেত্রে কিভাবে হবে এটা? রক্তের সম্পর্কের তুলনা বোঝায়, তখন কিভাবে হবে? সে যে আমার বড় ভাই, তো বড় ভাইটা কি? না, ধরেন যদি এরকম বলি, বড় ভাই, সে বড় ভাইটা স্যার, কেমনে বলতেছো? সেটা তো বলছি, যদি বলি এইরকম যে মিম তামিমের থেকে বড়, এটা তো তুলনা বোঝাইছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিভাবে হবে? জাস্ট এল্ডার মারবেন, এখানে দেন মারা লাগবে না। আচ্ছা, মিম হচ্ছে elder। জাস্ট এল্ডার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া টাইমের ক্ষেত্রে তো টাইমের তো কম্পারিজন হয় না, তাই না? জি জি জি, আমার আরো আপনি কি বলতে পারবেন সময় প্রয়োজন তো, মর্নিং? তাহলে ভাই এখানে টাইমের এককগুলো ধরবো আমরা, টাইম না। টাইম মানে তো টাইমের একক কি আমরা বুঝি। তাহলে ভাই আই হ্যাভ, মানে আমরা সময় প্রয়োজন, আই নিড মোর টাইম, তাইলে টাইম বলতে আমরা টাইমকে কি বোঝাচ্ছি এটাকে আগে বোঝা লাগবে। তো আমরা আরো সময় প্রয়োজন, আর টাইম বলতে আমরা সময় বলতে ওটা বুঝি না, এককগুলোকে বুঝি। আপনি কি এরকম বলতে পারবেন মোর মর্নিং, মোর, আপনি যদি বলেন মোর মর্নিং তাহলে হবে, আপনি যদি বলেন লেস মর্নিং হবে। আই নিড মোর টাইম, আমার আরো সময় প্রয়োজন, এই সময় বলতে ওই সময় বোঝাচ্ছে না। এটা বুঝতে পেরেছেন? নরমালি আমরা টাইম বলতে কোনটার কথা আমি বোঝাচ্ছিলাম, যে আমি টাইম বলতে বোঝাচ্ছিলাম যে টাইমের পূর্বে আপনি কম্পারিজন করতে পারবেন না, এই টাইমের ক্ষেত্রটা হচ্ছে আলাদা। এই টাইমগুলো আমরা বোঝাচ্ছিলাম মর্নিং, ইভিনিং, ওকে, উইক, ঠিক আছে, আমরা এগুলোর কথা বলতেছিলাম। এইগুলোর ক্ষেত্রে আমরা বলি যে নরমাল টাইমের পূর্বে আপনি কম্পারিজন করতে পারেন। ওকে, আমি যদি বলি স্যার আই নিড মোর টাইম, ওখানে কি এ করা যাবে? অবশ্যই আনা যাবে? আরো সময় প্রয়োজন, এটা তো আমরা বলি সব সময়। টাইমের পূর্বে ভাই মোর বসে মাস হবে না? এখানে তো ভাই তুলনা হয় না, তুলনা হইলে তো তারপর এগুলা আলতু ফালতু এগুলা
এগুলো এগুলো আলতু ফালতু কথা বলা যাবে না। এই ম্যানিবা মাসে কম ডাবল ইয়া কি পড়া নেই শোনা নেই হুদে একটা করে কোশ্চেন কা বয়ে থাকে। তুই গতদিনে যে কোশ্চেন করেছিস সেটা একটা সুপার ফালতু কোশ্চেন ছিল। আমি তো মনে করছি বিকজ অফ আর হচ্ছে ওটা হচ্ছে ইয়া ছিল ডিউ টু, পরে আমি ভালো করে দেখি এটা ইন স্পাইট অফ। এটা কোনো কোশ্চেন হলো রে ভাই ওইটাই তো আমি করছিলাম। যা ফাউল কোশ্চেন বা শিখিনি আর শিখিনি। আমি তো মনে করছি আমি পরে রাতে আমি পিডিএফ খুঁজতেছি যে পার্থক্য আমি খুঁজে পাই না, পরে খুঁজে দেখি কোশ্চেন ভালো করে ঠান্ডা মাথায় পড়ে দেখি যেটা হচ্ছে ডিউ টু আর হচ্ছে ইন স্পাইট অফ। এই বলো ডিউ টু আর ইন স্পাইট অফ কোনোদিন সেম জিনিস রে? বিকজ অফ আর ডিউ টু হচ্ছে ঝামেলাপূর্ণ জিনিস। কোন জায়গায় বিকজ অফ ব্যবহার করবো, কোন জায়গায় ডিউ টু ব্যবহার করবো? তোরা তো কোশ্চেনে ডানও বুঝিস না বামও বুঝিস না, তুই তো একটা বলো। তুই বলে ভাই টাইমের আগে কি মাস বসে না, কে মোর বসে না? মোর উভয় ডিটারমিনেন্ট না, এটা কাউন্টেবল আনকাউন্ট উভয়ের সাথে বসে না, টাইমের সাথে মাস বসে না। সাত খন্ডটা সীতা পড়ার পরে সীতারামের মাসি বলো তোমরা। তোদের পিছনে আমি যত শ্রম দিচ্ছি আমার লাইফ আমি কোন স্টুডেন্টের পিছনে এত শ্রম দিই? আগের দিন তো ওইটাই আমি তোদের পিছনে যত শ্রম দিচ্ছি আমার লাইফ আমি কোন অ্যাডমিশনে 12 বছরের আগের দিন ওই যে ইনস্পায়ার ডিউ টু ওইটা দেখালেন কি জন্য তাই? আরে আমি তো মনে করছি ওটা বিকজ অফ, আমার মাথা তো খেলেই নাই তো ইন স্পাইট অফ। কারণ আমাকে স্টুডেন্ট প্রশ্ন করে ভাই ডিউ টু আর ইন স্পাইট অফ ইয়ার মধ্যে বিকজ অফ আমি তো ব্রেনে তোরা প্রশ্ন করেছিস আমি অটোমেটিক ধরে নিয়েছি ইন স্পাইট অফ, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না। আমার ব্রেনে অটোমেটিক সিগন্যাল দিচ্ছে যে বিকজ অফ বিকজ অফ বিকজ অফ। কারণ পার্থক্য আমরা পুতুলে পড়াই ডিউ টু আর বিকজ অফ এর মধ্যে পার্থক্য পড়াই। কই ইন স্পাইট অফ আর কই হচ্ছে ডিউ টু, এটা আবার প্রশ্ন করে বলাবার। তো প্রশ্ন যখন আমাদের কাছে প্রশ্ন করে তখন প্রশ্ন করে বলাবার হচ্ছে ক্রিটিক্যাল, যে জিনিসগুলো কি রকম আমরা তো ওই ধাঁচে উত্তর দিই। এখন বলদের পরিমাণ দেশে এত বাড়িয়ে গিয়েছে, বলদের প্রশ্ন করে শুরিয়ে করিয়েছে সিটি বানানটা কি হবে। লাইভে যে 12 বছর 11 বছর ধরে বয়সে এরকম প্রশ্ন আমি শুনি নাই। তোরা যে ওই প্রশ্নটা ছিল স্যার, ওই প্রশ্নটা ছিল যে স্যার বৃষ্টি হওয়া সত্ত্বেও খেলা বন্ধ হয় নাই, সেই অনুযায়ী কোশ্চেন হলো রে না সেই অনুযায়ী তো ইনস্পাইট অফ হওয়ার কথা না স্যার, কিন্তু বলছে যে ডিউ টু, উত্তর দিছে ওরা ডিউ টু। সাইমন তোরে পাকনামে করতে কেউ বলেনি, তোরে পাকনামে করতে বলছি পরে বাথরুমে আমার বুঝাইতেছে ভাই কোশ্চেনটা এটা ছিল, তোর কোশ্চেনকে আমি শিখাইছি, তোর কোশ্চেনটা কি ছিল? বলদের কোশ্চেন করা যায় না আর কোশ্চেন করতে আসে। এত ছোট বাচ্চা যে ক্লাস 3 বাচ্চাকে বলি বলে যে ইনস্পাইট অফ উত্তর হবে বৃষ্টি হওয়ার সত্ত্বেও। তা আমি তো মনে করছি ডিউ টু করতেছে, তাই আমি মনে করছি ওটা অটোমেটিক আমার ব্রেনের সিগন্যাল দিচ্ছে এটা বিকজ অফ। আমি ইনস্পাইট অফ করতেছি অটোমেটিক ব্রেনের সিগন্যাল দিচ্ছে আমার বিকজ অফ। বাপরে স্যার আমরা ইনস্পাইট অফ দিছি কিন্তু ওরা মানে উত্তরে দাও ডিউ টু, এজন্য আমাদের একটু কনফিউশন লাগছে। বাপরে লেভেল তোদের মেডেল দাও উচিত। আমি জীবনে এত বাজে স্টুডেন্ট দেখিনি আমার লাইফে যে অ্যাডমিশন দেয়। বাপরে লেভেল আমার বলে কি ভাই টাইমের আগে কি মোর বসে না, তো শ্রাদ্ধ বসে টাইমের আগে। 7 খন্ড তোদের নাউনের ক্লাস কয়দিন নিছি? সামনে নিছি মনে 5 দিন 6 দিন। তারপর আজকে এই কথা বলে খালি কাছে পেলে থাপড়ে একটা লাল করে হেলে দিতে হবে। পড়ানো লেখা নেই খালি উদাই আসে স্টাইল করতে। এতদিন ক্লাস নিছি তারপরে কয় টাইমের আগে কি মোর বসে নাকি মাস বসে? বলদের বলদ মেনে মাসে কোম্পানি ফর্ম কি রে? সি এদের সাথে থাকতে হলে আমিও পাগল হয়ে যাবো খুব শীঘ্রই। কেমনি একটা মানুষ প্রশ্ন করে ডিউ টু আর ইনস্পাইট অফ এর মধ্যে পার্থক্য বলে? আমি তো বিকজ মনে করছি, বিকজ অফ এর সাথে ডিউ টু দুটোই কারণে কি পার্থক্য? বাপরে লেভেল রে। দেখেন ভাই তাড়াতাড়ি শেষ করে দিই, আমি বাসি তোরাও বাস। আমরা ভালো লাগে না তোদের দেখলেই বিরক্ত লাগে। মানে টাইমের আগে কি মোর বসে, তো শ্রাদ্ধ বসে। লেভেল রে। দেখেন প্যারালালিজম, প্যারালালিজম PARALLELISM প্যারালালিজম। তো প্যারালালিজমের ক্ষেত্রে আমরা কি বলি যে and or but, not only but also, ঠিক আছে? either dot dot or, neither dot dot nor, ঠিক আছে?
এরপরে হচ্ছে প্রিফার ডট ডট টু, প্রিফার ডট ডট টু, ওকে। এরপরে বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড, ওকে। তো এগুলোর ক্ষেত্রে আমরা নরমালি নট অনলি বাট অলসো লিখেছি, তো আইদার নাইদার প্রিফার টু অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো, হ্যাঁ। তো এগুলোর ক্ষেত্রে আমরা যা ব্যবহার করব দুই পাশে সেম হবে। দুই পাশে কি হবে? নাউন। এ পাশে যদি নাউন হয় এ পাশে কি হবে? নাউন। এ পাশে যদি অ্যাডজেক্টিভ হয় এ পাশে কি হবে? অ্যাডজেক্টিভ, রাইট। এ পাশে কি হবে? অ্যাডজেক্টিভ। এ পাশে যদি ইনফিনিটিভ হয় তাহলে এ পাশে কি হবে? ইনফিনিটিভ। মানে সেম টু সেম, এই দুপাশে কি হবে? সেম টু সেম হবে, মনে রাখবেন দুপাশে কি হবে? সেম টু সেম হবে। তাই আমরা যদি খেয়াল করি, তাই এই দুই পাশে হচ্ছে সেম টু সেম। আমি আবার বলতেছি দুই পাশে কি হবে? তাহলে ভাইয়া দুই পাশে সেম টু সেম হবে। তাহলে এ পাশে যদি নাউন থাকে তাহলে ওই পাশে কি হবে? নাউন। এ পাশে যদি অ্যাডজেক্টিভ হবে তাহলে ওই পাশে কি? অ্যাডজেক্টিভ। এ পাশে যদি ইনফিনিটিভ হয় তাহলে ওই পাশে কি? ইনফিনিটিভ। সব জায়গায় সেম। এ পাশে যে টেন্স ওই পাশে সেম টেন্স। তাহলে অনেক ক্ষেত্রে সেম। নট অনলি পরে যা হবে বাট অলসো পরেও তা হবে। আইদারে পরে যা হবে অরের পরেও তা হবে। নাইদারের পরে যা হবে নরের পরে তা হবে। প্রিফারের পরে যা হবে টু এর পরে তা হবে। বোথের পরে যা হবে এন্ড এর পরে তা হবে। তার মানে এই যে যা হবে তা হবে কেন বলতেছি? যা হবে তা হবে আমি এই জন্য বলতেছি, আগে যদি নাউন হয় পরে কি? নাউন। আগে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরে কি? অ্যাডজেক্টিভ। আগে যদি ইনফিনিটিভ হয় তাহলে পরে কি? ইনফিনিটিভ। আমরা প্রতিটা জায়গাতে আমরা এই ধরনের জিনিসগুলো দেখব। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন আগে যা পরে তা, আগে যা পরে তা, এটা হচ্ছে প্যারালিজম স্ট্রাকচার, রাইট। আমি উদাহরণ দিয়ে তোমাদের দিই। আমি যদি বলি এরকম, দেখো আমি যদি বলি দেখো আমি বললাম কাশেম ইজ রিচ, এরপর আমি বললাম হ্যান্ডসাম and many people like him. এবার খেয়াল করো রিচটা কি? বলে ভাইয়া রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যান্ডসামটা কি? বলে ভাইয়া হ্যান্ডসামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। and many people like him এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক্লোজ, হবে না। তাহলে এন্ড এর আগে কি? এন্ড এর আগে যা এন্ড এর পরে তা। তাহলে এন্ড এর আগে কি আছে রে? তাহলে এন্ড এর আগে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করবেন এন্ড এর আগে কি আছে? তাহলে ভাইয়া এন্ড এর আগে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এন্ড এর আগে অ্যাডজেক্টিভ, আমি আবার বলতেছি যেহেতু এন্ড এর আগে অ্যাডজেক্টিভ, তারপরে পরেও আপনার অ্যাডজেক্টিভ হতে হবে। তাহলে এখানে কি হবে? তাহলে আপনি বলবেন কাশেম ইজ রিচ, হ্যান্ডসাম and popular. কাশেম ইজ রিচ, হ্যান্ডসাম and popular। আমি আবার বলতেছি কাশেম ইজ আপনার রিচ, হ্যান্ডসাম and popular। আপনি এই কথাটা বলবেন। তো এটা হচ্ছে আপনার প্যারালিজম স্ট্রাকচার, রাইট। এটা কি? প্যারালিজম স্ট্রাকচার। যদি বলতাম he likes to sing, plays and read। দেখেন এন্ড এর আগে তিন ভার্বের তিন অবস্থা, ইনফিনিটিভ, মূল ভার্ব, এস বাই এস আর এটা এমনি। তাহলে এরকম হবে না, সবগুলো সেম আইটেমে করতে হবে। তাহলে আপনি এরকম বলবেন হি লাইকস টু সিং, টু প্লে এন্ড টু রিড। যা আছে সব সেম, যা আছে সব কি? সেম। অথবা আপনি কি বলবেন হি লাইকস সিঙ্গিং, প্লেইং and reading. He likes to singing, playing and reading. ঠিক আছে? তো এটাই বলছি and or but, either dot or neither dot nor। এগুলোর ক্ষেত্রে আপনি যা ব্যবহার করবেন সবগুলো সেম হবে। সবগুলো কি হবে? সেম হবে। ওকে। আবার শীটে কিছু বেসিক দেওয়া আছে, ওই বেসিক গুলো আজকে সবগুলো করে ফেলবেন। ওই বেসিক গুলো করলে আর প্রবলেম হবে না। ওই বেসিক গুলো আগে করবেন, এরপর প্রশ্নে হাত দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। এবার আসে এটা হচ্ছে প্যারালেলিজম। আর রিডান্ডেন্সিটা আমি অনেক কয়েকবার তোমাদের পড়িয়েছি। রিডান্ডেন্সি বলতে আমরা কি বুঝতেছি খেয়াল ভাই? রিডান্ডেন্সি মানে এখানে টু সিং তারপর প্লে এন্ড রিড হয়। বুঝি না। টু সিং তারপর কমা দিয়ে প্লে তারপর এন্ড রিড। হি লাইকস টু প্লে। হ্যাঁ, তারপর দুটো ই থাকবে, বেস ফর্মে থাকবে আর কি। না, কেন বেস ফর্ম? পাশাপাশি ইনফিনিটিভ বললে কি মাঝে কমা হবে?
আপনি বলবেন হি লাইকস টু রিড, টু সিং, টু প্লে। অথবা আপনি কি বলবেন হি লাইকস রিডিং, তারপরে আপনি বলবেন সিঙ্গিং এন্ড প্লেইং। যা বলবেন সবগুলো সেম বলবেন, যা বলবেন সবগুলো কি বলবেন সেম বলবেন, ঠিক আছে? স্যার টুটাকে কমন আনা যায় না? কমন আনলে হয় না? রিল্যাক্স টু যাবে। প্লে টু। যাবে না কেন? যাবে। এবার আসে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিটা কি? রিডান্ডেন্সিটা হচ্ছে বাহুল্য দোষ। ম্যাথ টিচার বলে না সাপোজ ধরো, ঠিক আছে? ম্যাথ টিচার বলে সাপোজ ধরো, তাহলে সাপোজ মানেও ধরা, ধরা মানেও ধরা, তাহলে দুটা তো আপনি একসাথে ব্যবহার করতে পারবেন না। তাহলে রিডান্ডেন্সি এটা। আমরা বলি ডিরেক্ট সোজা মানো, কি বলি? ডিরেক্ট সোজা, ডিরেক্ট মানেও সোজা, সোজা মানেও সোজা, এটা তো রিডান্ডেন্সি, রাইট? এটা কি? এটা হচ্ছে রিডান্ডেন্সি। তাহলে এবার আসো, আমরা সবসময় কথাগুলো ভুল বলে থাকি, এগুলো হচ্ছে আমরা রিডান্ডেন্সি বলি। যেমন ওই যে শীট খুলে দেখেন, আমার শীটে ওখানে আছে দেখেন, এগুলো কার সাথে কি হয় না এগুলো লেখা আছে সবগুলো। ওকে, আমাদের রিপ টু এর সাথে টুইনস হয় না, টু টুইনস আমরা বলতে পারবো না, রাইট? আমরা টু টুইনস বলতে পারবো না একসাথে। আমি আবার বলতেছি, আমরা টু টুইনস একসাথে বলতে পারবো না। ওকে, আমরা কি বলতে পারবো না? আমরা হচ্ছে টু টুইনস একসাথে বলতে পারবো না, এর মাথায় রাখবেন। টু টুইনস একসাথে আমরা বলতে পারবো না। এরপর আর কি বলতে পারবো না ভাইয়া? এরপরে রিভার্ট আমরা বলতে পারবো না। রিপিট এগেইন, রিপিট মানেও আবার বলো, এগেইন মানেও আবার, আমরা এটা বলতে পারবো না, ঠিক আছে? তো এগুলো আমরা বলতে পারবো না, এগুলো হচ্ছে রিডান্ডেন্সি। তাহলে রিপিট মানেও যা, এগেইন মানেও তা। ওকে, নিউ মানেও নতুন, ইনভেনশন মানেও তাই। নিউ ইনভেনশন কখনো হয় না। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে উত্তর হয়ে যাবে। যেমন আমরা সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, ইনাফ মানেও পর্যাপ্ত, এই জিনিসটা মনে রাখলে উত্তর হয়ে যায়। এই যে কয়টা কথা বললাম এই কয়টা যদি মনে রাখো তাহলে পরীক্ষা হলে কমন পড়ে যাবে। যদি তাহলে জোড়া জমজের ইংলিশ কি হবে? টুইনস বললেই হবে, টু টুইনস বলার দরকার নাই। টুইনস বললেই বোঝা যাবে যে জমজ, বুঝতে পেরেছো? টু টুইনস বলার তোমার দরকার নাই, ঠিক আছে? টুইনস আমি জিজ্ঞেস করছি জোড়া জমজ। জোড়া আবার জমজ হয় কেমনে? মানে দুইজন ছেলে জমজ, দুইজন মেয়ে জমজ। আরে আস্তে কর বেটা। ভাই সেই ভাই ভাই আমরা ব্যাপারটাকে ফেলে দিছি। মন্ডাই সাই রে ভাই, মন্ডাই সাই মানে হলো দুই জোড়া জমজের মধ্যে চলে গেছে, তাই দুই বলবি এ পেয়ার অফ টুইনস। কি বলবি? পেয়ার অফ টুইনস, দুই জোড়া জমজ, ঠিক আছে? বাপরে, এত বুদ্ধি তুই ঘুমাস কেমনে রে ভাই? তিনটার ক্লাস আর মিস দিতেছি না, তিনটার ক্লাস ভাই। সময় নষ্ট করো না ভাই, সময় নেই আমার। এবার আসো, আধা ঘন্টা আছে, মেলাখানি পড়তে হবে। তো এগুলো আপনি রিপিট এগেইন, যেমন আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম যে সাফিসিয়েন্টের সাথে এনাফ হয় না। সাফিসিয়েন্টের সাথে কি হয় না? এনাফ হয় না। এই কথা তুমি মনে রাখবা যে সাফিসিয়েন্টের সাথে তুমি এনাফটা ব্যবহার করতে পারবে না, কারণ সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। তো এগুলোর ক্ষেত্রে তুমি কখনো একসাথে ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে রিডান্ডেন্সি। শীটে আমার শীটে অনেক কটা দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করো, ঠিক আছে? এরপরে আসো, আর দুটা চ্যাপ্টার হলেই শেষ। কালকে একটা বড় চ্যাপ্টার থাকবে, মনোলগস রেস, তাহলেই শেষ। এবার আসেন, এবার ভালোভাবে বুঝবেন, খুব চমৎকার ভাবে বুঝবেন এগ্রিমেন্ট এবং সাবজেক্টিভ, দুটো আমরা চমৎকার ভাবে বুঝবো একদম, ঠিক আছে? এবার আসেন এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো পড়া হয়ে গেছে, আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আমাদের পড়া হয় না। আজকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টটা ভালোভাবে পড়বো। ওকে, খেয়াল করেন এগ্রিমেন্টের মধ্যে আমরা যদি দেখি এগ্রিমেন্টের মধ্যে কি কি আছে, এগ্রিমেন্টের মধ্যে কি কি আছে আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখেন এগ্রিমেন্টের মধ্যে কি কি আছে, যেমন আমি বললাম করিম একজন ছেলে, এরপরে হচ্ছে রহিম একজন ছেলে, রহিম একজন ছেলে। আমি বললাম করিম একজন ছেলে, রহিম একজন ছেলে। তাহলে ভাই এই কথাটা একই কথা যেহেতু দুইবার হচ্ছে, একই কথাটা যেহেতু দুইবার হচ্ছে, এটাকে আমি উল্টিয়ে বলতে পারবো না এরকম, যে আমি এরকম বলতে পারবো না যে করিম
করিম একজন ছেলে এবং রহিমও, আমি এরকম বলতে পারবো না, করিম একজন ছেলে এবং রহিমও, বলছি ইয়েস আমরা বলতে পারবো ভাইয়া। তাহলে দেখেন এই যে একজন ছেলে এরকম বারবার বলতে হতো না, রাইট? তাহলে এ একজন ছেলে ও একজন ছেলে এরকম বারবার বলতে হতো না, রাইট? দ্যাটস ওয়াই আমরা কি বলেছি, আমরা বলেছি রহিমও। আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে রহিমও। তাহলে করিম একজন ছেলে, রহিম একজন ছেলে। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন করিম একজন ছেলে এবং রহিম একজন ছেলে, তাহলে এটার ক্ষেত্রে কি বলবেন, করিম একজন ছেলে এবং রহিমও। করিম একজন ছেলে এবং কি বলবেন, আপনি বলবেন রহিমও। এবার আপনি দেখেন এই স্ট্রাকচারটা যদি ফলো করি তাহলে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এটার ক্ষেত্রে আমরা যে রহিমও যেটা আনি, এই আনার কাজটা হচ্ছে আমাদের আজকে পড়া। এই যে আমি রহিমও বলতেছি, এই রহিমও আনার কাজটা হচ্ছে আজকে পড়া। তাহলে এই স্ট্রাকচারটা কি, তাহলে স্ট্রাকচার দেখেন, এটা ফার্স্ট স্টেটমেন্ট একটা থাকবে। এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, রাইট, ফার্স্ট এর স্টেটমেন্ট থাকবে, আর এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমি আবার বলতেছি ফার্স্ট এর স্টেটমেন্ট থাকবে আর স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, ওকে? তাহলে ফার্স্ট এর স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি কি আসবে, কমা, কমার পরে আসবে এন্ড। এরপর দুই রকম স্ট্রাকচার হতে পারে, কি রকম, একটা হচ্ছে সো, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরটা হচ্ছে সাবজেক্ট, অথবা আপনি কি বলতে পারেন সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ টু বা অলসো, ওকে? আপনি এরকম স্ট্রাকচারটা আনবেন। এবার আসেন আমরা যদি দেখি একটু কিরকমটা হয়। তাহলে আমি যদি বলি এরকম, দেখেন আমি বললাম করিম ইজ আ স্টুডেন্ট এন্ড, তাহলে আমি যদি বলি রহিম, তাহলে রহিমকে আমি কি বলবো, তাহলে এই যে দেখেন এই ফার্স্ট স্টেটমেন্টে যে ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার থাকবে আপনি সেই ধরনের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করবেন, এটা যাতে মাথায় থাকে, রাইট? তো এবার আসে এখানে যদি বি ভার্ব আপনার ইউজ হয়, এখানে যদি আপনার বি ভার্বটা ইউজ হয় তাহলে এই পাশে আপনি ওই বি ভার্বটা ইউজ করবেন। তো রহিমের ক্ষেত্রে আপনি কি বলবেন, রহিম ইজ টু বা অলসো, অথবা কি বলবেন, আপনি বলবেন সো ইজ রহিম। বুঝতে পেরেছেন? এবার আসেন আমি যদি জিনিসটাকে একটু ঘুরিয়ে বলি, তাহলে আমি যদি আরেকটু চেঞ্জ করে বলি, তাহলে আমি যদি বলি উই শুড রিভেল দা ট্রুথ এন্ড দে। এবার আপনি কি বলবেন, এখানে দেখেন কম্পাউন্ড ভার্ব, মানে দুইটা ভার্ব, কম্পাউন্ড ভার্ব, তাই তো? এই কম্পাউন্ড ভার্বের অক্সিলারি ভার্বটা সবসময় পাশে চলে যাবে। তাহলে আপনি কি বলবেন, আপনি বলবেন দে শুড টু বা অলসো, অথবা আপনি বলবেন সো শুড দে। এবার আসেন আমি যদি এরকম বলি, উই করিম edits newspaper and রহিম। তাহলে এবার আসেন এগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের ক্ষেত্রে আমরা আনবো ডু, ডিড, ডাজ। তাহলে মূল ভার্বের ক্ষেত্রে আমরা কি আনবো, মূল ভার্বের ক্ষেত্রে ডু, ডিড, ডাজ আনবো, যেহেতু এটা কি হ্যাবোধক সেন্টেন্স। এবং এখানে আপনি যদি দেখেন এটা হচ্ছে এস বাই এস আছে, যেহেতু এস বাই এস আছে তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ডাজ বলি, তাহলে আমরা কি বলবো, রহিম ডাজ টু বা অলসো, অথবা বলবেন সো ডাজ রহিম। এবার আসেন এই সেন্টেন্সটাকে আমরা যদি আরেকটু কারেকশন করে দেখি, দেখেন আমি যদি এরকম ভাবে বলি করিম এডিটেড দা নিউজপেপার, এডিটেড আছে, তাই এডিটেড থাকলে আমরা জানি পাস্ট টেন্স, এজন্য কি হবে ডিড। প্রেজেন্ট টেন্সের জন্য কি বলেছি ডু বা ডাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার জন্য কি বলছি ডাজ ইট দ্য নিউজপেপার এন্ড রহিম কি হবে, যেহেতু পাস্ট টেন্স এজন্য রহিম ডিড টু বা অলসো, অথবা আপনি কি বলবেন সো ডিড রহিম। এতখানি বোঝা গেছে নাকি দেখেন? ভাইয়া বুঝতে পারিনি। বুঝি না, বুঝতে পারিনি ভাইয়া। বুঝে নাই? আচ্ছা আরেকবার বলতেছি, শোনো ভালোভাবে খেয়াল করো, দেখো আমি বলেছি ফার্স্ট একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্টে বাকি অংশ তোমাকে কারেকশন করতে হবে। তা বাকি অংশের স্ট্রাকচারটা কেমন হবে আমি সেটা বলেছি, সেটা হচ্ছে প্রথমে সো আনবা, কি আনবা রাহাত বলো তো, সো।
সব এরপর অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট। এর আগে মুখস্থ করো কি কি আমরা স্ট্রাকচার বলো তো। সো, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট। এই স্ট্রাকচারটাকে মনে করো। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমি আবার বলতেছি, ফার্স্ট স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাই প্রথমে হবে সো, এরপরে বলবো অক্সিলারি ভার্ব, এরপরে বলবো সাবজেক্ট। আমি আবার বলতেছি, প্রথমে বলবো সো, এরপরে বলবো অক্সিলারি ভার্ব, এরপরে বলবো সাবজেক্ট। মনে থাকবে? তাহলে প্রথমে কি বলবো বলো তো। প্রথমে বলবো হচ্ছে সো, এরপরে বলবো অক্সিলারি ভার্ব, এরপর একটা বলবো সাবজেক্ট। আমি আবার বলতেছি, প্রথমে বলবো সো, এরপরে বলবো অক্সিলারি ভার্ব, এরপর একটা বলবো সাবজেক্ট। তাহলে প্রথমে সো, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট। আর যদি সাবজেক্ট আসে, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর টু অলসো। তাহলে দুই রকম স্ট্রাকচার হতে পারে। তাহলে তুমি এরকম বলতে পারো, করিম ইজ এ স্টুডেন্ট এন্ড রহিম ইজ টু অলসো। তাহলে আরেকটা সেন্টেন্স তুমি বলতে পারো, করিম ইজ এ স্টুডেন্ট এন্ড সো ইজ রহিম। দুটো সেন্টেন্স কিন্তু এখানে বাদ দিয়ে লেখা আছে, মানে কি দুটো সেন্টেন্স হতো, আমরা একটা সেন্টেন্স লিখেছি। এবার আসো, করিম ইজ এ স্টুডেন্ট এন্ড রহিম ইজ টু অলসো। অথবা তুমি কিভাবে বলবা, করিম ইজ এ স্টুডেন্ট এন্ড সো ইজ রহিম। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে, করিম একজন ছাত্র এবং রহিমও। এই যে রহিমও যে কথাটা আনতেছি, ওটা আমরা স্ট্রাকচারটা কি, তাই প্রথম হচ্ছে সো, এরপর অক্সিলারি ভার্ব, এরপরটা হচ্ছে সাবজেক্ট। অথবা তুমি যদি সাবজেক্ট আগে দিয়ে করতে চাও, তাহলে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর টু বা অলসো আনতে হবে। সো আর তুমি আনতে পারবা না। আমি বলেছি এই স্ট্রাকচারটা কি, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা পাবো কই ভাইয়া? তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টের সাথে মিলাবা। ফার্স্ট স্টেটমেন্টে যদি বি ভার্ব দেওয়া থাকে, তাহলে ওখানে এম ইজ দ্বারা আসবে। এখানে যদি কম্পাউন্ড ভার্ব দেওয়া থাকে, মানে উইল রিভিল, শ্যাল রিভিল, রাইট? আমরা যেগুলো দুটো ভার্বের সমন্বয় আমরা বলি, হ্যাজ গিভেন, রাইট? হ্যাজ গিভেন মানে কয়টা ভার্ব? দুটো ভার্ব। তাই হ্যাজ গিভেন যদি থাকতো, তাহলে ওপাশে কি যেত? হ্যাজ। তাই দুটো ভার্ব থাকলে এখানে অক্সিলারি ভার্বটা ওপাশে চলে যাবে। হ্যাজ গিভেন থাকলে ওখানে কি চলে যেত? হ্যাজ চলে যেত, রাইট? হ্যাড গিভেন থাকলে ওপাশে কি চলে যেত? হ্যাড চলে যেত। এবার আসো, যদি মূল ভার্ব থাকে, তাহলে মূল ভার্বকে নেগেটিভ করার জন্য আমরা কি নিয়ে আসি? যদি মূল ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কি বলি বলো তো? আমরা ডু, ডিড, ডাজ ধরে নেগেটিভ করি, তাই না? তাহলে তার মানে কি, এগুলোর ক্ষেত্রে মূল ভার্ব থাকলে আমরা ডামি অপারেটর গুলো ইউজ করব। তাহলে ওপাশে কি যাবে? রহিম ডাজ টু অলসো, অথবা আপনি বলবেন সো ডাজ রহিম, অথবা কি বলবেন? সো ডাজ রহিম। আর ইডিটেডটা কি, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? বলে পাস্ট টেন্স ভাইয়া। তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা কি বলবো? ডিড। এজন্য বলবো রহিম ডিড টু অলসো, অথবা বলবো সো ডিড রহিম। এবার বুঝেছো রাহাত? রাহাত বুঝতে পেরেছো? এটা তো সহজ ভাই, বুঝতে পারার কথা তো। বুঝতেছ না তো কি করবি? না বুঝলে তো বোঝাইতে হবে। রাহাত বুঝছো? চুপ করে আছো। কারেন্ট চলে গেছে মনে হয়। রাত আর গেছে ভাই হয়তো আচ্ছা, নেট তোমার প্রবলেম সব দিচ্ছে বুঝছো তো নাকি? এই ভাই, সাকিব বুঝছি। বুঝছিস? কারো প্রবলেম থেকে বলো, আমি আরেকবার বলে দিচ্ছি। না ভাই, বুঝতে প্রবলেম পারছি। থাকলে বলো। নাই, ওকে ঠিক আছে। তাহলে এবার আমরা নেগেটিভ কথা বলুন ভাই, আরেকবার বলেন। বাপরে, তোদের ব্রেন না এটা পাথর। ওইরা ভাই গ্রামারের সবচেয়ে সহজ টপিক হচ্ছে এটা, সবচেয়ে সহজ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট আর সাবজেক্টিভ, সবচেয়ে সহজ টপিক। বাপরে, সুবহানাল্লাহ তাআলা। মাফ চাই ভাই, আরেকটা দিন তো। গভীর অনুধাবন। দেখেন, আমি বললাম আই এম আ স্টুডেন্ট, এরপরে দেওয়া থাকবে এন্ড, ওকে? এরপরে কি পূরণ করতে হবে, এখানে উত্তর কি হবে সেটা তুই পূরণ করবি। পূরণে দেখ, প্রথমে দেওয়া আছে এ নাম্বার, দেওয়া আছে সো ডাজ হি। বি নাম্বার দেওয়া আছে সো ইজ হি। সি নাম্বার দেওয়া আছে হি ইজ টু বা অলসো। ডি নাম্বারে দেওয়া আছে হি এম টু বা অলসো। ই নাম্বারে দেওয়া আছে বি প্লাস সি। বলছ ই নাম্বার কোশ্চেনের প্যাটার্ন, এটা কোশ্চেনের প্যাটার্ন দেখ। তো এবার আই, তাহলে আমি স্টুডেন্ট এন্ড দেওয়া আছে, সো বা টু বা অলসো দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কি জানি, যদি সো বসে,
সো এর পরে বলবো অক্সিলারি ভার্ব তাহলে স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে দুটা সো প্লাস অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট আর ঠোবা অলসো যদি বলি তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট আসবে এরপরে অক্সিলারি ভার্ব আসবে এরপরে হচ্ছে ঠোবা অলসো আসবে ঠিক আছে তাহলে সো যোগ অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট অথবা সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ ঠোবা অলসো এবার তুমি যদি খেয়াল করো তাহলে তুমি কোনটা নিবা এবার তুমি যদি খেয়াল করো দেখো তাহলে দুটার মধ্যে একটা মিলেই হলো তাই আসো সো ডাজ এই এম আছে তাহলে আমরা জানি বি ভার্ব যদি থাকে তাহলে এখানে বি ভার্ব আসতে হবে নাই এখানে দেখো হি এর সাথে কখনো এম হয় না হি এর সাথে বি ভার্ব ইজ হয় তাহলে আমরা দুটো স্ট্রাকচার বলতে পারি সো ইজ হি অথবা হি ইজ ঠোবা অলসো দুটাই কারেক্ট এবার বুঝতে পারছো আদনান হ্যাঁ ভাই বুঝতে পেরেছি যদি না বুঝিস লজ্জা করার কিছু নাই একটু বকাঝকা করবোই কিন্তু বুঝতে হবে তো না বুঝলে বকাঝকা করবোই কিন্তু তার মানে তুই ভয়ে বলবি যে বুঝে গেছিস ব্যাপারটা এরকম না তোকে বুঝতে হবে ভাই হ্যাঁ বলো ভাই এতক্ষণ তো দেখলাম যে প্রনাউনটা চেঞ্জ হয় না ভাই এখানে প্রনাউন চেঞ্জ হইলে কি লিখা ওই দুটা আমরা কিভাবে বলছি করিম একজন ছাত্র রহিম একজন ছাত্র এই দুটাকে এক জায়গায় করার জন্য আমি বলছি করিম এবং ভাই বুঝে গেছি ভাই বুঝে গেছি অল টাইমই ভিন্ন দুটো অল টাইমই ভিন্ন ভাই বুঝে গেছি ঠিক আছে বুঝছো নাকি আবার বোর্ডে প্রথম থেকে লিখবো না ভাই আমি একটু কনফিউজ লেগে গেছি এবার আসো নেগেটিভ এগ্রিমেন্টে কি হয় এই যে ফার্স্ট স্টেটমেন্টটা নেগেটিভ হবে যদি নেগেটিভ হয় তাহলে এন্ড এর পরে কি হবে সেটা আমরা দেখব এন্ড এর পরে কি হবে এন্ড এর পরে ব্যাপারটা দাঁড়াবে কি প্রথমে আমরা কি বলবো প্রথমে বলবো হচ্ছে সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ নট যোগ আইদার এটা মুখস্থ করার দাম আর সবাই মুখস্থ করো তো স্ট্রাকচার মুখস্থ করো ফার্স্ট স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর নট আইদার আর যদি নাইদার বসাইতে হয় নাইদার বসবে প্রথমে এরপর বসবে নাইদার যোগ অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট এখানে নট দেওয়ার কোনো দরকার নাই স্ট্রাকচারকে মুখস্থ করো আর সবাই মুখস্থ করো ফার্স্ট স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় আমি আবার বলতেছি ফার্স্ট স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে এন্ড এরপর সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ নট আইদার নাইদার ক্ষেত্রে কি বলবো নাইদার যোগ অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট আমি আবার বলতেছি ফার্স্ট স্টেটমেন্টের ক্ষেত্রে যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে আমরা এন্ড বলবো এরপরে সাবজেক্ট বলবো এরপরে অক্সিলারি ভার্ব বলবো অথবা বলবো আইদার অথবা আরেকটা স্ট্রাকচার আছে ফার্স্ট স্টেটমেন্ট এরপরে এন্ড এরপর নাইদার এরপর অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট এবার উদাহরণ খেয়াল করো আমি বললাম দে উইল নট ওয়ার্ক টুমরো এন্ড তাহলে কি বলবি উই একটা সাবজেক্ট ধরে নিলাম উই তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে উইল তাহলে উইলটা চলে আসলো অক্সিলারি ভার্ব কি উইল এবার আসো দে উইল এবার জানি কি বলবে নট বলবে উইল নট এবার কি বলবেন আইদার অথবা এই সেন্টেন্সটা আমরা আরেকভাবে লিখতে পারবো they will not work today and প্রথমে লিখবো neither তাহলে কি লিখবো neither will we দেখো তো এটা বুঝছো নাকি আগে এবার ভাই জি ভাইয়া একবার ভাঙে লিখছি আগে তো এক জায়গায় দুটো সেন্টেন্স লিখতেছিলাম এবার একবার ভাঙে লিখছি শাহিন বুঝেছো জি ভাই বুঝছি না বুঝলে বলো ভাই বুঝে দিচ্ছি একবার বুঝছি ভাই এবার আসো সেন্টেন্সটা কি নেগেটিভ সেন্টেন্সটা কি রে নেগেটিভ সেন্টেন্সটা কি নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা নট আইদার বা নাইদার নিয়ে আসবো নেগেটিভের ক্ষেত্রে নট আইদার বা নাইদার নিয়ে আসবো আমি বলতেছি নেগেটিভের ক্ষেত্রে নট আইদার অথবা নাইদার নিয়ে আসবো ওকে তাই নট আইদার কোথায় বসে শেষে আর আইদারটা কোথায় বসে নাইদারটা কোথায় বসে প্রথমে এবার আসো সেন্টেন্সে যদি নট থাকলে এখানে নেগেটিভ হয় ব্যাপারটা এরকম না
হার্ডলি বিয়ারলি রিয়ারলি থাকলেও নেগেটিভ হতে পারে। ওকে, যেমন আমি যদি বলি হি নেভার গোস টু স্কুল, এরপরে এন্ড, এটা কি হবে, কোন এগ্রিমেন্ট হবে বলো তো? এন্ড নেগেটিভ। And I do not either. নেভার এবার আসো, তাহলে এবার আমি বললাম হি, এবার আসো তো শি তে উত্তর বলতো, এখানে কি হবে বলো তো? শি দিলাম, আমাকে সাবজেক্ট দিয়ে দিলাম, তাহলে উত্তর কি হবে বলো তো? she does too. does not. He does either, Does ভাই। not, He does does not. এবার আসো, তার She মানে- does not either. She does not এবার কি either. বলবো? এখানে গোজ আছে, গোজ থাকলে ডাজ আসবে, তাই বললাম শি ডাজ। এবার আসো, যেহেতু নেভার মানে কি নেগেটিভ, নট থাকলে এখানে নেগেটিভ হয় না। নেভার আছে, হার্ডলি আছে, বিয়ারলি আছে, রিয়ারলি আছে, এগুলো কি, এগুলো হচ্ছে নেগেটিভ। এগুলো কি, এগুলো হচ্ছে নেগেটিভ। এবার আসো, এগুলো যেহেতু নেগেটিভ, তাহলে ওর পাশে কি হবে, নেগেটিভ। তো শি ডাজ। এরপর আসো, আইদারটা কি, পজিটিভ, তাহলে আইদার তুমি খালি লিখতে পারবে না, এজন্য লিখবা নট আইদার। ওকে, এবার আসো, আমি নাইদার দিয়ে লিখবো, তাহলে কি বলবো বলো তো? নাইদার, উত্তর কি বলো তো? নাইদার Neither does she. Does she নাইদার ডাজ। এই তো, এলা কি কঠিন নি? না ভাই, Agreement সোজাই ভাই। আরে পৃথিবীতে যত ইংলিশের মধ্যে যত সোজা টপিক আছে তার মধ্যে এগ্রিমেন্ট সবচেয়ে সোজা। ভাইয়া একটা কোশ্চেন আছে, রাগ করবেন না তো? হ্যাঁ বলো ভাইয়া। ভাই এগুলো কি পাংচুয়েশনে থাকতে পারে রিটেনের? না, পাংচুয়েশন তো এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে লেখা, কিন্তু আসার মতো কোনো টপিক না। এরপরে তুই পাংচুয়েশন থেকে তুই একটু দেখে নিস, পাংচুয়েশন লিডার বই একটু দেওয়া আছে, হ্যাঁ লিডার বই খুব সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে বাকি থাকলো হচ্ছে সাবজেক্টিভ আর মডাল। আল্লাহ যদি বাঁচায় রাখে, কালকে সকাল 9টায়। কালকে সকাল কয়টায়? 9টায়। তাহলে যে বন্ধু বান্ধব চলে গেছে তাদেরকে মানে বইলো যে কালকে সকাল 9টার সময় আবার ক্লাস। 9টার সময় হচ্ছে আমরা সাবজেক্ট মডাল করব, এরপরে কোশ্চেন সলিউশন করব। মোটামুটি বেসিক যতগুলো কোশ্চেন আছে কালকে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে বেসিক যতগুলো কোশ্চেন আছে কালকে ইনশাআল্লাহ আমরা সবগুলো, যার যত কোশ্চেনের প্রবলেম আছে কালকে আমরা শেষ করব। এরপরে আমাদের যে মডেল টেস্ট পরীক্ষা যেগুলো আছে, ওই মডেল কোশ্চেন গুলোতে আমরা তো রেগুলার সলভ করতেই থাকবো, এবং অ্যাডমিশনের আগ পর্যন্ত আমরা সলভ করি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বিইউপির জন্য আমি একটু নিজে চাপ নিলাম। আমি চাই তোমরা বিইউপিতে, আমি যদি সপ্তাহে 3 দিন করে পড়াতাম, তাহলে দেখো বিগত হচ্ছে আগে একদিন টানা হচ্ছে 10 দিন ক্লাস নিছি, এই যে আবার দেখো প্রায় 8 দিন 9 দিনে চলে আসছে। তাহলে 19 দিন যদি আমি টানা ক্লাস না নিতাম, তোমাদের এই পয়সা আমি নিয়ে আসতে পারতাম না। 19 দিন টানা ক্লাস মানে এটা প্রায় 1.5 মাস। এক মাসে এটা টিচার 12টা ক্লাস নেই, 2 দিন ছুটি খালি 10টা ক্লাস হয়। তার মানে 19 দিন মানে 2 মাস। তারপরে এক মাসে আমি 3 মাসের ক্লাস নিয়েছি তোমাদের। এক মাসে কয় মাসের ক্লাস নিয়েছি? 3 মাসের। তার মানে এই কোর্সটা জীবনে বিইউপির আরো বিইউপি পরীক্ষারও 1 মাস পরে শেষ হইতো। ঠিক আছে, তো আমি এই জন্য একটু নিজে কষ্ট করলাম যাতে বিইউপিতে অন্তত তোমরা ভালোমতো পরীক্ষা দিতে পারো। আর একটা কথা, ভয়েস ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলো এখন থেকে নিজের দায়িত্বে পড়া শুরু করে দাও। ভয়েস ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো নিজের দায়িত্বে পড়া শুরু করে দাও। এগুলো 6 এর সিলেবাস, এগুলো তুমি পারো। তার উপরে আমি নোট করে দিয়েছি তোমাদের। ভয়েসটা হচ্ছে পুরোটাই শীটে নোট করা আছে, ওটা দেখে ফেলবা। খুবই সোজা। ট্যাগ কোশ্চেনটা পুরোটাই নোট করা আছে, একটু দেখে ফেলবা, তাহলে হয়ে যাবে। ন্যারেশনটা পুরোটাই নোট করা আছে, একটু দেখে ফেলবা। এগুলো একটু দেখো, ট্রান্সফরমেশন নোট করা আছে পুরোটাই একটু দেখে ফেলবা, তাহলে আমাদের সিলেবাসটা শেষ। ওকে, কালকে তাহলে আমরা পড়বো হচ্ছে সাবজেক্টিভ, আর একটা হচ্ছে মডেল অবজারভেন্স। মডেল সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, আমি বোর্ডে লিখে লিখে ধরে ধরে বোঝাবো ইনশাআল্লাহ যতখানি পারা যায়। আর কালকে হচ্ছে কোশ্চেন সলিউশন থাকবে। কালকে একটু মানসিকভাবে প্রিপারেশন নিও যে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হতে পারে। সকাল 9টা থেকে 12টা, কারণ আমরা 1 ঘন্টার মধ্যে বেসিক শেষ করব, এবার কোশ্চেন সলিউশন করব 2 ঘন্টা, রাইট? তাই বেসিক শেষ হয়ে থাকলে পরবর্তীতে যেদিন যে টপিকগুলো পরীক্ষা থাকে সেগুলো আমরা প্রশ্ন সলভের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ বলো। যে এই ব্যাচ